আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ সেশনে। সো আমরা আমাদের যে মেগা ম্যারাথন ক্লাস নিচ্ছিলাম তারই ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 আজকে আমরা আলোচনা করব। সামগ্রিক আয় ও ব্যয় এই চ্যাপ্টারটা এইচএসসি শিক্ষার্থী যারা আছো তোমাদের সবার কাছে অনেক বেশি কঠিন মনে হয়, তবে আমি তোমাদেরকে বলবো আজকের এই ক্লাসটা করো, একটু ধৈর্য সহকারে করবা আর চিন্তা করবা যে তুমি বুঝতেছো এটা ভান করবো অন্ততপক্ষে আমার সাথে। ক্লাস শেষ হলে তখন তুমি বুঝতে পারবে আসলে এই চ্যাপ্টারটা তোমার কতটুকু ক্লিয়ার হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। আমিও তোমাদের সাথে শেয়ার মেনশন করে দিচ্ছি ক্লাসটা, যাতে সবাই যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? আর শেয়ার করে দিও নিজের ওয়ালে। রাকিব আছে, সালাম দিয়েছে, স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও সবাই ভালো আছো। প্রবীণ আছে, ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, একটু ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো গলা সাউন্ড হয়তো একটু অন্যরকম আসতে পারে। তারপর শ্রাবণী নূর আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরাফাত আছে, সালাম দিয়েছে। সুলতানা আছে, রেশমি সুলতানা আছে, ওকে। তারপর অনুভূতির ছোঁয়া আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে হায়াত আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে লামিহা সালাম দিয়েছে, ওকে। সুলতানা আছে আমাদের সাথে, মেনশন করেছে। নূর আহমেদ আছে, ওকে, সালাম দিয়েছে। মেহেদি হাসান আছে, সালাম দিয়েছে। প্রিন্স জোনাইদ আমাদের সাথে রয়েছে, স্যার কেমন আছেন? সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। নূর আহমেদ আছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু সবাই কষ্ট করে একটু ক্লাসে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। আলফি বিনতে জাসিম আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মুনা আছে, সালাম দিয়েছে। রাকিব রয়েছে আমাদের সাথে, রয়েছে ফাইজুল ইসলাম শান্ত আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। সিদ্দিকি আমাদের সাথে আছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। মুন্না ওকে মেনশন করেছে। একটু সবাই শেয়ার করে দিও তো, আমরা 110 জনের মতো আছি অলরেডি। সো একটু শেয়ার করে দিলে কিন্তু আমাদের এখানে অনেক শিক্ষার্থী যুক্ত হবে। হ্যাঁ, সো একটু কষ্ট করে শেয়ার করে দাও। আশা আছে, সালাম দিয়েছে। তারপর তাসিন আছে, ভাইয়া আপনার ক্লাস করে ইকোনমিক্স সেকেন্ড পেপার ভালো হয়েছে, থ্যাংক ইউ। তারপর ইনশাল্লাহ ফার্স্ট পেপার আরও ভালো হবে। তারপর আমাদের সাথে সিদ্দিকি বলছে, ভাইয়া অনেক স্মার্ট হয়ে গেছেন, তাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। তারপর ফয়সাল বলছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। নিজুম আছে, কেমন আছেন? ভালো আছি। তারপর তাসনিম বলছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। মোমো আছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জাকিয়া আছে, জাকিয়া সুলতানা সালাম দিয়েছে। মুনির আছে, এমডি মুনির কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর একটু শেয়ার করে দিও সবাই। হ্যাঁ, তারপর আনিকা আছে আমাদের সাথে, কেমন এখন শুরু হয়েছে? হ্যাঁ, এখন মাত্র শুরু হয়েছে ক্লাস। ঋতু আছে, ভাইয়া আই এম হিয়ার, ওকে ফাইন। তারপর তোহা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মারিয়া, সালাম দিয়েছে। সিয়াম আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওকে ফাইন। ঋতু আছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর সঞ্জু আছে, হ্যালো স্যার, হ্যালো। তারপর দেখছিলাম, আচ্ছা, নয়ন বলছে আদাব স্যার, 4 বছর আগের ভিডিও দেখছিলাম, ওকে ফাইন। তারপর আকলিমা সালাম দিয়েছে। সিয়াম আছে, স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সুভা আছে, ভাইয়া এই ক্লাসের জন্য ওয়েট করেছিলাম, ওকে। ইস্যু আছে, সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা সবাই একটু শেয়ার করে দিব। হ্যাঁ, প্রায় 75 জন প্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছো। আমি যদি তোমাদেরকে বলি যে কতজন শেয়ার করেছো, মাত্র 5টা শেয়ার হয়েছে, খুবই হতাশাজনক। হ্যাঁ, প্রায় 200 জন শিক্ষার্থী আছো কিন্তু ক্লাসটা শেয়ার করেছো মাত্র 5 জন। হয়তো পারে 1জন 2-একটা শেয়ার করছো। হ্যাঁ, সো 2-3 জন হয়তো শেয়ার করছো বা 5 জন শেয়ার করছো সর্বোচ্চ। সো একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আমি তো আর বলবো না ক্লাসের মাঝখানে আর বলবো না, একদম টানা ক্লাস নিব। এই চ্যাপ্টারটা একদম কমপ্লিট করে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো একটু সবাই কষ্ট করে একটু শেয়ার করে দিও। 7টা শেয়ার হয়ে আছে, আমরা 200 জন আছি, 200টা শেয়ার চাই। হ্যাঁ, 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, জাস্ট 1 মিনিট, আমি লেকচার শুরু করে দিব। 1 মিনিট পরে আমি লেকচার শুরু করব। 1 মিনিটের মধ্যে 190টা শেয়ার, 190 জন আসো, 190টা শেয়ার চাই 1 মিনিটে। জাস্ট তোমাদের 1 সেকেন্ড লাগবে সর্বোচ্চ শেয়ার করতে। শেয়ার বাটনে ক্লিক করে পোস্ট করে দিবা, আর কোনো কাজ নেই। শেয়ার বাটনে ক্লিক করে পোস্ট করে দিবা, হয়ে গেছে। 1 মিনিট সময় দিচ্ছি, একটু সবাই করো। 190টা শেয়ার আমি চাই, 1 মিনিট পর আমি দেখব।
এখন 7:13, আমি 7:14 লেকচার শুরু করে দিব। এর আগে সবাই একটু শেয়ার করো। 12টা শেয়ার হয়েছে, 12টা। আমরা 190টা শেয়ার চাই এখনই, হ্যাঁ 1 মিনিটের মধ্যে 190টা আমরা শেয়ার চাই। সবাই একটু করো, কষ্ট করে একটু করে দাও। হ্যাঁ 190টা, 18টা শেয়ার হয়েছে, দেখছো? এই যে একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। আমরা 200টা শেয়ার চাই এখনই, 23টা শেয়ার হয়েছে। সো 190টা শেয়ার চাই আমরা, 190। যারা যুক্ত হচ্ছ একটু, যারা নতুন যুক্ত হচ্ছ একটু শেয়ার করে দিবা। প্রায় 220 জন আছো, সো একটু শেয়ার করে দিলে কিন্তু এখনই 190টা শেয়ার হয়। 31টা শেয়ার হয়ে আছে। আমি লাস্ট আর 10 সেকেন্ড অপেক্ষা করব, সবাই একটু শেয়ার করে দাও একবার, না হলে আমি খুবই রাগ করব তোমাদের সাথে, খুব রাগ করব। হ্যাঁ একটু শেয়ার করে দাও। 34টা শেয়ার হয়েছে, মাশাল্লাহ। 34টা, 35টা শেয়ার হয়েছে। হ্যাঁ একটু সবাই শেয়ার করে দিও, আমরা এখনই শুরু করে দিই। 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড সময় নিচ্ছি, একটু শেয়ার করে দাও সবাই, একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? 36টা শেয়ার, 37টা শেয়ার হয়ে আছে। এত কম কম শেয়ার করলে কেমনে হবে? একটু করে দাও না সবাই। আসিফ আছে, সালাম দিয়েছে। ওকে, সঞ্জু আছে। স্যার ফ্রেন্ড লিস্টে যারা ছিল সবাইকে দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। রূপা আছে, সালাম দিয়েছে। নুসরাত জাহান আছে, কেমন আছে? ভালো আছি ভাইয়া, খুব টেনশন আছি যে ক্লাস কাকে শেয়ার করব। ওকে, যে কাউকে শেয়ার করার দরকার নেই, তুমি নিজের ওয়ালে শেয়ার করে দিবা, শুধু আর কোনো কাজ নেই। জাস্ট শুধু তুমি শেয়ার বাটনে ক্লিক করে পোস্ট করে দিবা, এটাই তোমার কাজ। 40টা শেয়ার হয়ে আছে। হ্যাঁ দুঃখজনক, আমি তোমাদেরকে 1 মিনিটের জায়গায় 2 মিনিট সময় দিয়ে ফেলেছি। ওকে চলো আমরা করি। চলো আমরা শুরু করতেছি এই চ্যাপ্টারটা। দেখো, সামগ্রিক আয় ও ব্যয়, এই চ্যাপ্টার থেকে তোমাদের এইচএসসি পরীক্ষায়, এই যে তোমরা পরীক্ষা দিবা না 19 তারিখ, সেই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ তো কম্পালসারি থাকবে। ভাগ্য যদি ভালো হয় 2টা সিকিউ থাকতে পারে, হ্যাঁ ভাগ্য ভালো হলে, তবে একটা সিকিউ তো কম্পালসারি থাকবে। ওকে, সো এই সিকিউটা এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসবে, মিনিমাম তো 5টা এমসিকিউ আসবেই। সো এই 5টা এমসিকিউ, একটা সিকিউ প্রায় 15 মার্কসের প্রিপারেশন হয়ে যাবে এই একটা ক্লাস করার মাধ্যমে। আমার সাথে তোমাদেরকে একটু ওয়াদাবদ্ধ হইতে হবে, ক্লাসটা শেষ পর্যন্ত করবা। একটু যদি কঠিন লাগে তোমাদের, ক্লাসের মাঝখান থেকে বের হয়ে যাবে না, কেমন? ক্লাসের মাঝখান থেকে কেউ বের হয়ে যাবে না, বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, আমি প্রিয়াস বলছি 26/22, আপনার ক্লাস করে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। ওকে ঠিক আছে। সো দেখো, আমরা এখানে প্রথমে সামগ্রিক আয় ও ব্যয়, এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম আসলে মেইনলি। সো সামগ্রিক আয় ও ব্যয়ের মধ্যে আমরা এই চ্যাপ্টারে মেইনলি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আমি, এই চ্যাপ্টারটা আসলে সামষ্টিক অর্থনীতির বিষয়। এখন স্যার সামষ্টিক অর্থনীতি কি? আমরা অর্থনীতিকে 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, অসলো বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র ছিল, পর অধ্যাপক হয় রাগনার ফিশ, অর্থনীতিকে 2 ভাগে ভাগ করছে। একটাকে বলা হয় বেস্টিক অর্থনীতি, একটাকে আমরা বলি বেস্টিক, হ্যাঁ অর্থনীতি। এই বেস্টিক অর্থনীতি মানে হচ্ছে অর্থনীতি বিষয়গুলো যখন আমরা ক্ষুদ্র আলোচনা করি সেটাকে বলা হয় বেস্টিক অর্থনীতি। যেমন ধরো একজন মানুষের আয়, একজন মানুষের ব্যয়, শুধু কোনো একটা দ্রব্যের দাম, এটা। আরেকটা হচ্ছে এই অর্থনীতি ভাগ করা হয়েছে সামষ্টিক অর্থনীতি, মানে একটা হচ্ছে বেস্টিক অর্থনীতি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি কি? যখন অর্থনীতি বিষয়গুলোকে ক্ষুদ্রভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করা হয়, সেটাকে আমরা বলি সামষ্টিক অর্থনীতি। সেটাকে আমরা কি বলি? সামষ্টিক অর্থনীতি বলি। তাহলে অর্থনীতি বিষয়গুলোকে যখন আমরা ক্ষুদ্রভাবে আলোচনা করি সেটাকে বলা হয় বেস্টিক অর্থনীতি। যেমন আমি যদি বলি কোনো একটা দ্রব্যের দাম, জাস্ট ইন্ডিভিজুয়াল কোনো একটা দ্রব্যের দাম, যেমন এই কলমের দাম 100 টাকা, এটাকে বলা হয় বেস্টিক অর্থনীতির বিষয়। কিন্তু আমি যদি বলি দামের স্তর, স্যার দামের স্তর কি? দামের স্তর মানে হচ্ছে এরকম কলমের দাম, মোবাইলের দাম, এভাবে করে যত দ্রব্য থাকে একটা দেশে, সব দ্রব্যের দামকে যোগ করে পরিমাণ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, যেটাকে আমরা বলি গড় দাম, হ্যাঁ ওই গড় দামকে বলা হয় দামের স্তর। তাহলে দামের স্তর দ্বারা একটা সামগ্রিক রূপ প্রকাশ পায়, যে একটা দেশে কি কি দ্রব্য আছে তার একটা সামগ্রিক দাম প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে দামের স্তর। তাহলে দাম হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা দ্রব্যের দাম, আর দাম স্তর মানে হচ্ছে একটা দেশের জিনিসের গড় দাম, সকল জিনিসের গড় দাম। তাই এটাকে সামষ্টিক অর্থনীতির বিষয় বলা হয়। আমি যদি বলি একজন মানুষের আয়, সেটা হবে বেস্টিক অর্থনীতির বিষয়। কিন্তু আমি যদি বলি সামগ্রিক আয় মানে হচ্ছে একটা দেশের সব মানুষের আয় মনে করো, এটাকে বলা হবে সামষ্টিক অর্থনীতির বিষয়। আমি যদি বলি
একটা মানুষের শুধু ব্যয়, সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি বিষয়। কিন্তু আমি যদি বলি সামগ্রিক ব্যয়, কি বলি সামগ্রিক ব্যয়, অর্থাৎ একটা দেশের সব ব্যয়, তাহলে সেটা হবে সামষ্টিক অর্থনীতি বিষয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতির পার্থক্য বুঝতে পারছো? আমাদের ইকোনমিক্সের হ্যাঁ প্রথম পত্র, ইকোনমিক্স প্রথম পত্র, ইকোনমিক্স কোন পত্র বলো তো? ইকোনমিক্স প্রথম পত্র। এই প্রথম পত্রের 1 থেকে 8ম অধ্যায় পর্যন্ত যে টপিকগুলো আছে, কিছু টপিক ছাড়া বেশিরভাগ টপিক হচ্ছে আমাদের ব্যষ্টিক অর্থনীতির বিষয়। ব্যষ্টিক অর্থনীতি, এগুলো সবগুলো ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি। আর অর্থনীতি প্রথম পত্র এর হ্যাঁ 9ম এবং 10ম অধ্যায়, পাশাপাশি দ্বিতীয় পত্র পুরোটাই এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বিষয়, সামষ্টিক অর্থনীতি বিষয়। তাহলে আমরা যেহেতু অর্থনীতি প্রথম পত্রের 9ম অধ্যায় আলোচনা করছি, তার মানে এই চ্যাপ্টারটা সামষ্টিক অর্থনীতির বিষয়। এখানে আমরা এই যে সামগ্রিক আয় এবং ব্যয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মানে এই চ্যাপ্টারটা 2টা সেগমেন্টে ভাগ করা, এক সামগ্রিক আয় আর একটা হচ্ছে সামগ্রিক ব্যয়। তো তোমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি আশা করি ক্লিয়ার হয়ে আছে, তাই না? চ্যাপ্টার 10 আগামীকালকে হবে ক্লাস, চ্যাপ্টার 10 এর ক্লাস হবে আগামীকালকে। তাহলে আমরা চলে আসি এই চ্যাপ্টারে। তাহলে আমরা 2টা অংশ, একটা সামগ্রিক আয়, সামগ্রিক ব্যয়। আমরা প্রথমে সামগ্রিক আয় পড়বো, তারপর সামগ্রিক ব্যয় করব। তাহলে প্রথমে আমরা কথা বলি সামগ্রিক আয় সম্পর্কে। এই সামগ্রিক আয়কে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রিগেট ইনকাম বা এআই বলা হয়। আবার এটার আরেকটা নাম হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বলা হয় বা এনআই বলা হয়। আবার শুধু এই যে জাতীয় আয়টাকে জাস্ট ওয়াই দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। আমরা জানি ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ওয়াই মানে হচ্ছে আয়, ওয়াই মানে হচ্ছে আয়, একজন ব্যক্তির আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। কেমন? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আয়কে তো আমরা লিখি ইনকাম। সো ইনকাম যেহেতু লিখি, এই আয়কে আমরা তো আয় দিয়ে প্রকাশ করার কথা, তাই না? না, আয়কে আমরা আয় দিয়ে প্রকাশ করতে পারতেছি না। এই জন্য কারণ ইকোনমিক্সে আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় বিনিয়োগ। এই বিনিয়োগকে ইনভেস্টমেন্ট বলা হয়, হ্যাঁ ইনভেস্টমেন্ট। সো এই বিনিয়োগকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আবার সেম আয়কেও কি আয় দ্বারা প্রকাশ করা হতে পারে? না। তো সেজন্য এখানে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, আই দিয়ে প্রকাশ না করে এখানে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এখন স্যার এতগুলো অ্যালফাবেট থাকতে কেন ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে? কারণ এই ইনকামের আরো একটা ইংরেজি আছে। ইনকামটা আমরা বলতে পারি YIELD, ইয়েল্ড বা ইল্ড বলতে পারি, কি কথা। সো ইয়েল্ড এখান থেকে বা ইল্ড এখান থেকে আমাদের এই ওয়াই নেওয়া হয়েছে। ইল্ড মানে হচ্ছে আয় বোঝায়, ইনকাম বোঝায়, বুঝছো? সেখানে আমাদের আয়কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় ইকোনমিক্সে। তাহলে আমি যেটা বলছিলাম যে ইকোনমিক্সে আমরা আয়কে, আমাদের এই যে আয়, এই আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ, আয়কে আমরা কি দ্বারা প্রকাশ করবো? ওয়াই দ্বারা প্রকাশ করবো। তো সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এখানে আসলে আয় বলতে সামগ্রিক আয়কে বোঝাচ্ছে, সামগ্রিক আয়। এই সামগ্রিক আয়কে আবার ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে, বুঝছো? সামগ্রিক আয় কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা প্রকাশ হয়। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যেমন পি দ্বারা দামকে বোঝায় ব্যষ্টিক অর্থনীতিতে। আবার এই পি দ্বারা কিন্তু সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে দামের স্তরকে বোঝায়। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার, হ্যাঁ এই বিষয়টা নিয়ে। তাহলে পি মানে দাম ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে, আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে পি স্থলে সেই পি দ্বারা দামের স্তর বোঝায়। এখানেও সেম, আয় দ্বারা এখানে ওয়াই দ্বারা এখানে আয়কে বোঝায়, সামষ্টিক অর্থনীতিতে ওয়াই দ্বারা এখানে সামগ্রিক আয়কে বোঝায়। বুঝা গেছে? তো এখানে আমরা তাহলে আমরা কি কি বলতে পারি? যে এআই মানে অ্যাগ্রিগেট ইনকাম, ঠিক আছে? আবার এনআই মানে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? এনআই ন্যাশনাল ইনকাম বা ওয়াই, তিনোটাই সেম জিনিস, এই তিনোটাই একই জিনিস, সেম জিনিস। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? একটু বলো তো সবাই, এইটুকু বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে আমরা কি বলতে পারি? যে জাতীয় আয়, সামগ্রিক আয়, এটাকে আমরা এআই, এনআই, ওয়াই তিনোটা দিয়ে প্রকাশ করতে পারি। এইটুকু বুঝতে পারছি? যারা পরে দিয়ে ক্লাসে যুক্ত হচ্ছ একটু ক্লাসে শেয়ার করে দিও, হ্যাঁ একটু ক্লাসে শেয়ার করে দিও। আমরা প্রায় 300 জন যুক্ত আছি, একটু শেয়ার করে দিলে 300 জন যদি শেয়ার করে দাও একটা করে, এখানে 1000 জন স্টুডেন্ট আসবে। বিশ্বাস না হয় তো করে দেখো, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, চলো এখন আমরা এই এআই, এনআই, ওয়াই এটা কি এটা আমরা একটু আলোচনা করি, বা সামগ্রিক আয় বলতে আমরা আসলে কি বুঝি এটা আমরা একটু আলোচনা করি। সামগ্রিক আয় বলতে আমরা আসলে কি বুঝে থাকি শোনো। সামগ্রিক আয় মানে হচ্ছে একটা দেশের সব মানুষের আয়। এই জিনিসটা বের করার সবচেয়ে ইজি ওয়ে, একটা দেশের সব মানুষের আয় বের করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি যে একটা দেশের যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হবে
তার সমষ্টি নির্ণয় করে দেওয়া। হ্যাঁ, তো সেটা এখানে বলতে যে এক নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে, বিদ্যমান মানে হচ্ছে যেই পরিমাণ সম্পদ আছে, এটাকে বলা হয় বিদ্যমান। তাহলে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যেই পরিমাণে চূড়ান্ত দ্রব্য ও যেই পরিমাণে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে। স্যার অনেক কঠিন হয়ে গেছে, একদম সহজ, ভালো করে চিন্তা করো। আমি বলতেছি একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে, মেইনলি এক বছরে কত পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে সেটাই কাউন্ট করতে হবে। হ্যাঁ, একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশে বিদ্যমান সম্পদকে, মানে একটা দেশের যত রিসোর্স আছে, সম্পদ আছে, সেগুলোকে ব্যবহার করে যেই পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়। এই কথাটা আমি একটু ক্লিয়ার করে বলি, চূড়ান্ত পর্যায়ের দ্রব্য কেন বলা হয়েছে। মনে করো আমি যদি তোমাকে বলি যে তোমরা সবাই চিনো, সেটা হচ্ছে তুলা। তুলা মানে হচ্ছে সাদা সাদা যে তুলা, সেই তুলা। এই তুলা থেকে কি তৈরি হয় বলো তো? তুলা থেকে সুতা তৈরি হয়, সুতা। সেই সুতা থেকে কি তৈরি হয় বলতো? কাপড় তৈরি হয়, কাপড়। এই কাপড় থেকে তৈরি হয় তৈরি পোশাক, তৈরি পোশাক। বুঝছো? তো দেখো আমি যদি বলি এই যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে তৈরি পোশাক হয়েছে, এখানে আমাদের চূড়ান্ত দ্রব্য কোনটা? আনসার হচ্ছে তুলা, সুতা, কাপড়, তৈরি পোশাক। কোনটা হবে? তৈরি পোশাক হচ্ছে আমাদের চূড়ান্ত দ্রব্য, কারণ তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে তৈরি পোশাক তৈরি হয়েছে। এখন আমি যদি বলি যে একটা মনে করো মানে 10 টাকার তুলা মনে করো, ভালো করে শুনবা। এই 10 টাকার তুলা থেকে যখন সুতা বানানো হয়েছে, এই 10 টাকার তুলাটা যখন সুতায় রূপান্তর হয়েছে, এটার দাম হয়ে গেছে 20 টাকা। ওই 20 টাকার সুতা দিয়ে যখন কাপড় তৈরি হয়েছে, কাপড় যখন বুনন করা হয়েছে, এটার দাম হয়ে গেছে 50 টাকা। ওই 50 টাকার কাপড় দিয়ে যখন তৈরি পোশাক বানানো হয়েছে, শার্ট, প্যান্ট, টি শার্ট, এতে যখন বানানো হয়েছে, তখন এটার দাম বেড়ে হয়েছে 100 টাকা। কথা বুঝতেছো? তার মানে তুলার দাম ছিল 10 টাকা, সেখান থেকে সুতা হয়ে আছে, তো সেটার দাম বেড়ে 20 টাকা হয়ে আছে। কাপড় হয়েছে 50 টাকা, দাম বেড়ে হয়ে আছে। যখন তৈরি পোশাক এটার দাম বেড়ে 100 টাকা হয়েছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, একদম ক্লিয়ার কোশ্চেন, যে এখানে আসলে বাংলাদেশে যদি শুধু বলি মানে এইটাই উৎপাদন হয়েছে, এই দ্রব্যটা আর কিছু উৎপাদন হয় নাই, তাহলে কত টাকার পণ্য উৎপাদন হয়েছে, বা জাতীয় আয় কত এখানে, বা সামগ্রিক আয় কত? তাহলে অপশন হচ্ছে এখানে 100 টাকা, এত টাকার পরিমাণ আমরা পণ্য উৎপাদন করছি, এটা অপশন। আরেকটা অপশন হচ্ছে এই 10 সাথে 20 যোগ করো, তারপরে 10 সাথে 20 যোগ করলে হয় 30। আমি এখানে যোগ করে দেখাচ্ছি, 10 যোগ 20 যোগ 50 যোগ 100, তাহলে টোটাল হয় কত? 30, 30 আর 50-এ 80, 80 আর 100, 180। তার মানে 180 টাকার পণ্য উৎপাদন হয়েছে। আমাকে বলো তো যে বাংলাদেশে তাহলে এখানে 100 টাকার পণ্য উৎপাদন হয়েছে নাকি 180 টাকার পণ্য উৎপাদন হয়েছে? কোনটা রাইট আনসার? রাইট আনসার কোনটা? ওকে, তোমরা অনেকে বলছো যে 100 টাকার যেটা সেটা হচ্ছে রাইট আনসার। হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে। শুধু যেটা চূড়ান্ত দ্রব্য সেটার মূল্যটা এখানে কাউন্ট করবো। অ্যাকচুয়ালি এখানে 100 টাকার পণ্য উৎপাদন হয়েছে দেশে, 180 টাকার হয় নাই। যেই টাকা 10 টাকা জিনিস ছিল সেটা বেড়ে 20 টাকা হয়েছে, সেটা বেড়ে 50 টাকা হয়েছে, সেটা বেড়ে 100 টাকা হয়েছে। ক্লিয়ার? তো সেজন্য আমাদের যেটা তৈরি পোশাক বা যেটা একদম ফিনিশ গুডস বা ব্যবহারযোগ্য সেটাকে আমরা কাউন্ট করব। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এখানে সেটা বলছে যে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বা সেবা উৎপাদন হবে। শুধু দ্রব্য না, সেবা যেগুলো দেয়, এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি, এটা এক ধরনের সেবা। হ্যাঁ, যদিও তোমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি, হ্যাঁ, এই কিন্তু এটা কিন্তু আমি পেইড বেসে পড়ালে কিন্তু অনেক টাকার মালিক হয়ে যেতাম, বুঝছো? সো বা হয় মানে যে পণ্য বা সেবা উৎপাদন হয়, ঠিক আছে, উৎপাদন করে বা হয়, তার বাজার দামের সমষ্টিকে, তার মানে তার যে মূল্য, বাজার মূল্য, তার সমষ্টিকে আমরা বলি জাতীয় আয়। তাহলে আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে সবাইকে। আমরা সবাই একটু মুখস্থ করব এই যে জাতীয় আয় বা সামগ্রিক আয়, এটা সংজ্ঞাটা আমরা একটু সবাই মুখস্থ করি। সবাই দ্রুত সামগ্রিক আয়ের সংজ্ঞাটা মুখস্থ করবা। সবাই একটু মুখস্থ করো, সামগ্রিক আয় কাকে বলে? সামগ্রিক আয় কাকে বলে? সবাই মুখস্থ করো।
হ্যাঁ ইনশাআল্লাহ পুরোটা শেষ করার তো ইচ্ছা আছে, আগ্রহ আছে। এবার আল্লাহ ভরসা, আল্লাহ যতক্ষণ শক্তি দেয়। ওকে, তাহলে আমরা বলছি আমরা আশা করি পারবো। সবাই যদি শেষ হয়, হ্যাঁ মুখস্থ হলে ডানলি বলবা, কমেন্ট বক্সে না বলে তো আমি বুঝবো না যে তোমাদের শেষ হয়েছে। হ্যাঁ একটু ডান বলবা কমেন্ট বক্সে, ঠিক আছে? তো এখানে একটা সূত্র লিখছি আমরা, এই যে আমি বলতেছি কি পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে তার আর্থিক মূল্য বের করব, সেটাকে আমরা সামগ্রী আয় বলতেছি। সেখানে একটা সূত্র লিখছি, কি লিখছি? ওয়াই এ আই এন আই। একটু আগে বলছি না যে ওয়াই মানে জাতীয় আয়, এন আই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, সরি অ্যাগ্রিগেট ইনকাম, এন আই মানে ন্যাশনাল ইনকাম, সব সেম। হ্যাঁ এটার সামনে কি লিখছে যে x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p2 প্লাস ডট 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 xn ইন্টু pn। এটার মানে কি? মানে হচ্ছে একটা দ্রব্য মনে করো বাংলাদেশে, সেই দ্রব্যের নাম হচ্ছে x, সেটার পরিমাণের সাথে তার দাম, বাজার যে দাম সেই দাম গুণ করব। মনে করো একটা দ্রব্য হচ্ছে 10টা উৎপাদন হয়েছে, তার দাম হচ্ছে 2 টাকা, যোগ আরেকটা দ্রব্য হচ্ছে 30টা উৎপাদন হয়েছে, যার দাম হচ্ছে 5 টাকা, যোগ আরেকটা দ্রব্য হচ্ছে 10টা উৎপাদন হয়েছে, যার দাম হচ্ছে 30 টাকা। হ্যাঁ তাহলে এটা আমরা এভাবে করে করে যত দ্রব্য থাকবে তার পরিমাণের সাথে তার দাম গুণ করে করে সমষ্টি নির্ণয় করা। এন সংখ্যক, এন সংখ্যক মানে হচ্ছে যত দ্রব্য থাকবে, 1000, 5000, 10,000, 2টা, 5টা, একটা যত থাকবে এন সংখ্যক দ্রব্য। হ্যাঁ তাহলে এগুলোর পরিমাণের সাথে দাম গুণ করে করে সমষ্টি নির্ণয় করা, সেইটাকে বলা হয় সামগ্রী আয় বা জাতীয় আয়। ক্লিয়ার? তাহলে আমরা সূত্রটা বুঝতে পারছি। স্যার ক্লাসটা 7:30-এ হওয়ার কথা ছিল, আমি আবার পোস্ট করেছিলাম পেজে যে ক্লাসটা 7টা থেকে শুরু হবে, এটা বলেছিলাম। হ্যাঁ এখনও তেমন বেশি কিছু পড়াই নাই, জাস্ট তোমাদেরকে এই সংজ্ঞাটা পড়াইছি, আর এই যে এখানে একটা সূত্র পড়াইছি, শুধু আর কিছু না। এখানে যে সূত্রটা আমি ইউজ করছি, হ্যাঁ এখানে যে সূত্রটা ইউজ করছি এটাকে বলা হয় উৎপাদন পদ্ধতির মাধ্যমে। উৎপাদন, হ্যাঁ উৎপাদন পদ্ধতি ইউজ করে আমরা এই সূত্রটা ব্যবহার করছি বা এই সূত্রটা করছি। আরও 3টা ওয়ে আছে, আরও 3টা সূত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা সামগ্রী আয় বের করতে পারবো। একটা করছি আমরা উৎপাদন পদ্ধতি, এখন করছি আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, সেগুলো আমরা করবো এখন। হ্যাঁ অর্থাৎ সামগ্রিক আয়টাকে আমরা 3টা মেথডে বের করতে পারি, 3টা ওয়েতে বের করতে পারি, 3ভাবে বের করতে পারি। এক, উৎপাদন পদ্ধতি, যে সূত্রের জন্য আমরা যেটার জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি, উৎপাদন পদ্ধতি। 2 নম্বর হচ্ছে আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, সেটা আমরা এখন দেখবো। তাহলে এই স্লাইড সবার ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ চলে আসে আমরা ওই যে বলছি সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি। হ্যাঁ সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি 3টি, মানে সামগ্রিক আয়কে আমরা 3ভাবে পরিমাপ করতে পারি, বের করতে পারি। এক, উৎপাদন পদ্ধতি, যেটা আমরা একটু আগে লিখেছি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। আমরা উৎপাদন পদ্ধতিটা আগে দেখি শুরুতেই। এই যে উৎপাদন পদ্ধতি, যেটা একটু আগে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সূত্র হচ্ছে সেটাই, যে এখানে কি লিখছে, কোন আর্থিক বছরে যেসব দ্রব্যাবসা উৎপাদিত হয় তার প্রতিটির পরিমাণকে নিজ নিজ গড় বাজার দাম দ্বারা গুণ করে সমষ্টি নির্ণয় করার মাধ্যমে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় পাওয়া যায়। তার মানে x1 ইন্টু p1, অর্থাৎ যে দ্রব্য উৎপাদন হচ্ছে তার পরিমাণের সাথে তার দাম, আটা দ্রব্যের পরিমাণের সাথে তার দাম, আটা দ্রব্যের পরিমাণের সাথে তার দাম, এভাবে করে n সংখ্যক পরিমাণ দ্রব্যের দাম, মানে যত দ্রব্য হয় 10টা, 20টা, 100টা, সেগুলোর পরিমাণের সাথে দাম যোগ করে করে সমষ্টি নির্ণয় করা, সেটাই হচ্ছে উৎপাদন পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করা। হয়েছে? পারবো এটা? এটা কি পারবো? ওকে গেল এটা। তাহলে এটা হচ্ছে উৎপাদন পদ্ধতির মাধ্যমে করলাম আমরা। এখন চলে এসে আমরা আয় পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। চলো আয় পদ্ধতির মাধ্যমে আমরা সামগ্রিক আয় নির্ণয় করব। আচ্ছা তোমাদেরকে আয় পদ্ধতি বোঝানোর আগে তোমাদেরকে আমি বলি, আমরা থার্ড চ্যাপ্টারে পড়ছি উৎপাদনের উপকরণ। তোমাদের মনে আছে আশা করি। বলো তো উৎপাদন উপকরণ কয়টি? কমেন্ট বক্সে সবাই জানাবা। উৎপাদনের উপকরণ কয়টি? তোমাদের কি মনে আছে? উৎপাদনের উপকরণ কয়টি? একটু কমেন্ট বক্সে জানাও দেখি, উৎপাদনের উপকরণ কয়টি? একটু যারা পরে যুক্ত হচ্ছ ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ যারা পরে যুক্ত হচ্ছ ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিও। 4টি, এই যে সবাই আনসার দিচ্ছে 4টি, মাশাআল্লাহ আমার স্টুডেন্ট সবগুলো ভালো। হ্যাঁ দেখো উৎপাদন উপকরণ হচ্ছে 4টি। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা জিনিসের মাধ্যমে আমরা কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতে পারি, তাই তো? যে কোনো জিনিস। আমার এই কলমটা বানানোর জন্য আমার একটা ভূমি লাগবে, একটা জায়গা লাগবে, শ্রমিক লাগবে, টাকা পয়সা লাগবে,
কাঁচামাল কেনার জন্য সংগঠন লাগবে, একজন মানুষ লাগবে যে সংগঠিত করবে, তাই না? তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগ্রহ, এই চারটা হচ্ছে উৎপাদন উপকরণ। এগুলো কিছু পারিশ্রমিক আছে, যেমন ভূমির জন্য ভূমি মালিককে আমরা খাজনা বা রেন্ট দিয়ে থাকি, শ্রমের জন্য আমরা মজুরি বা ওয়েজেস দিয়ে থাকি, মূলধনের জন্য আমরা সুদ দিয়ে থাকি, ইন্টারেস্ট, আর সংগঠনের জন্য আমরা মুনাফা দিয়ে থাকি, প্রফিট দিয়ে থাকি, প্রফিট। হ্যাঁ, তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটার জন্য এটার পারিশ্রমিকগুলো এখানে আমরা লিখেছি। তাহলে ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য কি মুনাফা, প্রফিট আমরা দিয়ে থাকি। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি, তুমি আমাকে বলো তো, তোমাদের বাসায় যারা ইনকাম করে, তোমার ভাই, বাবা বা যে কেউ আর কি, তোমাদের বাসায় ইনকামের যে সোর্সগুলো আছে, এই সোর্সগুলো এই চারটার বাইরে কিন্তু নাই। তুমি খেয়াল করে দেখো, তোমাদের বাসায় হয়তো তোমাদের একটা হচ্ছে তোমাদের একটা বিল্ডিং আছে, সেখান থেকে তুমি ভাড়া দিয়ে টাকা পাও, অথবা একটা গাড়ি আছে সেটা ভাড়া দাও, অথবা একটা জমি আছে সেটা ভাড়া দাও, একটা পুকুর আছে সেটা ভাড়া দিয়ে তোমরা খাজনা পাও। 2 নাম্বার, তোমাদের বাসায় কেউ একজন চাকরি করে কোথাও, সেখান থেকে তোমার কি পায়, যে বেতন পায় বা মজুরি পায়, অথবা দিন মজুরি বলতে পারো, সেম। 3 নাম্বার, তোমাদের হচ্ছে কিছু টাকা ছিল, সেগুলো ব্যাংকে জমা রাখছো, সেখান থেকে তোমরা সুদ পাও, বা কাউকে দিচ্ছ, সেখান থেকে তুমি সুদ পাও। 4 নম্বর ওয়ে হচ্ছে তোমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে লাভ হয়, প্রফিট হয়। এই চারটার বাইরে কি তোমাদের ইনকামের আর কোনো সোর্স আছে তোমাদের বাসায়? বলো তো, তোমাদের বাসায় এই চারটা জিনিসের বাইরে আর কোনো ইনকামের সোর্স আছে? নাই। এই চারটা, তাহলে আমি যদি বলি একটা দেশের মানে যত মানুষ আছে, সব মানুষের যত খাজনা আছে, হ্যাঁ, সব মানুষের আর কি যত খাজনা আছে, এরকম রেন্ট পাই, সব রেন্ট যোগ করে দিলে, যত মজুরি আছে সব মজুরি যোগ করে দিলে, মানে যত বেতন আর কি, যত সুদ আছে সব সুদ যোগ করে দিলে, যত মুনাফা আছে সব মুনাফা যদি যোগ করে দিই, তাহলেই তো আমাদের জাতীয় বের হয়ে যাবে, টোটাল ইনকামটা বের হয়ে যাবে, তাই না? একটা দেশের সব মানুষের। সেটা এখানে করছে যে এআই সেম কথা, জাতীয় আয়, এগ্রিগেট ইনকাম বা ন্যাশনাল আয়, সব কথা সেম কথা। সো সামেশন আর মানে হচ্ছে যত রেন্ট আছে সব রেন্টের যোগফল, প্লাস যত ওয়েজেস আছে, ডাব্লিউ, হ্যাঁ, ওয়েজেস, সব ওয়েজেসের যোগফল, প্লাস যত ইন্টারেস্ট আছে, আই, ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের যোগফল, যোগ সামেশন পাই মানে হচ্ছে যত মুনাফা আছে, মুনাফাকে আমরা ইকোনমিক্সে পাই দ্বারা বাস করি, চ্যাপ্টার 4 আমরা পড়ছি, তাই না? তাহলে এই পাই সব যোগ করে দিব। কিছু কিছু বইতে এই জিনিসটা আছে, কিছু বইতে নাই, তবে দেওয়া ভালো। যত ট্রান্সফার পেমেন্ট আছে সেটা শুধু বিয়োগ হবে। এখন স্যার ট্রান্সফার পেমেন্ট মানে কি? যেটাকে আমরা বলি টিপি, হস্তান্তর ব্যয় বা হস্তান্তর পাওনা বলা হয়। এটা মানে আমি তোমাদেরকে বোঝাই, এগুলো সবগুলো পাইছে কি কোন একটা উৎপাদন কাজে অংশগ্রহণ করার কারণে এগুলো আমরা পাই। উৎপাদন কাজে অংশগ্রহণ না করে যেগুলো পাও, অনেক কিছু পাইতে পারো। যেমন ধরো তোমরা কলেজে উপবৃত্তি পাও বা স্কুল উপবৃত্তি পেয়েছিলে, অথবা তুমি বলতে পারো যে তুমি কোনো একটা কাউকে তুমি হচ্ছে মানে কেউ একজন কোনো একটা ভাতা পাইছে, যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যাঁ, এরকম ভাতা পাইছে, সেখান থেকে কারো ইনকাম হইতে পারে। অথবা মনে করো যে তুমি কাউকে সাহায্য সহযোগিতা করছো বা তুমি সাহায্য সহযোগিতা নিয়েছো, এটাও কিন্তু এক ধরনের ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে এমন পাওনা, এমন টাকা পাওয়া যেই টাকার বিনিময়ে কেউ কোনো উৎপাদন কাজে অংশগ্রহণ করে নাই। যেমন বিভিন্ন ধরনের ভাতা, ভর্তুকি, কেমন, তারপর হচ্ছে এই যে বললাম উপবৃত্তি পাইছে, ওগুলো সবগুলো হচ্ছে ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়বে। বা কাউকে কি করছে, যে তোমার ভিক্ষা দিচ্ছে বা দান করছে, এগুলো সবগুলো ট্রান্সফার পেমেন্ট। এগুলো উৎপাদন ব্যবহারের জন্য পাই না। তো সেই কারণে যত এই যে চারোটা আছে, যত ধরনের খাজনা, মজুরি, সুদ, মুনাফা আছে, সব যোগ করে এটা বাদ দিতে হবে। এটা কেন বাদ দিতে হবে? কারণ এটা অনেকে এটাকে কেউ মনে করে যে একজন কি পাইছে, যে কারো কাছ থেকে দান করছে পাইছে, সেটা মনে করতে পারে তার ইনকাম। না, এটা কিন্তু তার ইনকাম না, সে কিন্তু উৎপাদন কাজে ব্যবহারের, উৎপাদনে অংশগ্রহণের জন্য সে টাকা পায় না। সেজন্য এই টাকাটা যেই দিছে তার ইনকাম, যেই দিছে সে অবশ্যই কোনো একটা এরকম কাজের জন্য পাইছে, ঠিক আছে? সেজন্য আমাদের যত ধরনের ট্রান্সফার পেমেন্ট আসছে সেটা অলরেডি এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। বিদায় এই ট্রান্সফার পেমেন্ট যদি কেউ অন্তর্ভুক্ত করে ফেলতে চায়, সেটা আমাদেরকে বাদ দিতে হবে। সেজন্য আমরা ট্রান্সফার পেমেন্ট কি দিব, এখানে বাদ দিব, মানে টিপি এখানে কি হয়ে যাবে, মাইনাস বা ঋণাত্মক হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। কেমন? তাহলে আমরা কি বুঝতেছি যে আমাদের যত রেন্ট আছে, যত খাজনা আছে, হ্যাঁ, খাজনা বা রেন্ট, মজুরি, সুদ, মুনাফা সব যোগ করে
টিপি ট্রান্সফার পেমেন্ট আমাদের বাদ দিতে হবে। ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে যত ধরনের ইনকাম, যে ইনকামের জন্য তুমি কোনো পরিশ্রম করো নাই বা তুমি কোনো উৎপাদন কাজে অংশগ্রহণ করো নাই, সেগুলোকে আমরা টিপি বলে থাকি বা ট্রান্সফার পেমেন্ট বলে থাকি। ক্লিয়ার? সবাই বুঝছো? তাহলে এই গেল আমাদের হচ্ছে আয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করা। তাহলে উৎপাদন কাজে নিযুক্ত বিভিন্ন উপাদানে যে এক বছরে যে পরিমাণ উপার্জন করে সেই সমষ্টিকে আমরা বলি সামগ্রিক আয়। এটুকু বুঝছো কিনা বলো? 2 নম্বর পদ্ধতি বুঝছো? সামগ্রিক আয় বের করার 2 নম্বর পদ্ধতি বুঝতে পারছো? এটা সবাই বলো তো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। লামিয়া আক্তার, হ্যাঁ ভালো আছি। মাহি বলছে জি ভাইয়া বুঝছি। ওকে, একটু ডান বলবা, যারা যারা বুঝতে পারতেছো ডান বলবা, হ্যাঁ না বুঝলে আবার বলবা, আমি সেটা বলে দিব। তাহলে আমরা 2 নম্বর পদ্ধতি গেল, আয় পদ্ধতি গেল, সরি উৎপাদন পদ্ধতি করছি, আয় পদ্ধতি করছি। এখন আমরা করব ব্যয় পদ্ধতি। স্যার এত পর্যন্ত যা বলছে সব বুঝছি, আয় কতগুলো হয়েছে সবগুলো যোগ করলে সামগ্রিক আয় পাওয়া যায়, তারপর উৎপাদন কয়টা করছি তা যোগ করলে তাও সামগ্রিক আয় পাওয়া যায়, সব মানলাম স্যার। এখন আবার বলতেছেন ব্যয় পদ্ধতি ব্যবহার করে সামগ্রিক আয় বের করতে। শোনো, আমরা কিন্তু করতেছি সামগ্রিক আয় বের করতেছি, বলতেছি ব্যয় পদ্ধতি ব্যবহার করে করতে হবে। এটা আবার কি জিনিস স্যার? এটা আবার কেমনে করতে হয়? শোনো, এটা করা যায়। আমি যদি তোমাকে বলি, ভালো করে শুনবা, তোমাকে আমি কিছু টাকা দিলাম, মনে করো যে তোমাকে আমি 100 টাকা দিলাম, ঈদের সালামি দিচ্ছি মনে করো, হ্যাঁ। তারপর তোমার বাবা তোমাকে 200 টাকা দিচ্ছে, তোমার মা তোমাকে 100 টাকা দিচ্ছে, টোটাল তুমি কত টাকা পাইছো? 400 টাকা। মানে তোমার ইনকামগুলো সব যোগ করলে তোমার ইনকাম হয় 400 টাকা। এখন এই 400 টাকা তুমি মনে করো খরচ করছো। কি করছো? তুমি এখানে মনে করো যে 200 টাকা দিয়ে একটা টি শার্ট কিনছো, 100 টাকা মোবাইলে এমবি ভরছো, হ্যাঁ, আর 100 টাকা দিয়ে মনে করো যে তুমি আইসক্রিম খাইছো, ফুচকা খাইছো বা অন্য কিছু করছো। এগুলো সবগুলো তোমার খরচ। টোটাল খরচের যোগফল কত? 400। এখন বলতে পারো না স্যার আমি তো সব টাকা খরচ করে ফেলি না, আমি কিছু টাকা জমায় রাখি। আমি 400 টাকা পাইছি ঈদের ছালামি, আমি সব খরচ করে ফেলি না, আমি 400 টাকা খরচ করি না, আমি কিছু টাকা জমায় রাখি। আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করি, তুমি যে টাকা জমাইছো 5 বছর ধরে 10 বছর ধরে, তোমরা তো ঈদ পাচ্ছ, 10 বছর আগে যে টাকা জমাইছিল ওটা কি আছে তোমাদের কাছে? আছে? আমারে বলো সবাই একটু, তুমি যে 10 বছর আগে ঈদ করছিলা, ওই যে টাকা জমাইছো ওইটা আগে তোমার কাছে আছে এখনো? একটু বলো তো, আছে নাকি নাই? কার কার আছে, কার কার নাই? 10 বছর আগে যে টাকা জমাইছো ঈদের সময়, সেটা আগে আছে তোমাদের হাতে? আগে সালামি তো বিকাশ করেন, দেখছো নি অবস্থা? আম্মু নিয়ে ফেলছে। আচ্ছা আছে। ওমা একজন বলছে আছে, তানিয়া বলছে আছে। তুমি মানুষ নাকি এলিয়েন? তার বলছে, আনিকা বলছে না না। এই যে দেখছো, রেশনাল উত্তর হচ্ছে সেই টাকা আমাদের কাছে নাই। এখন তোমার কাছে প্রশ্ন এসে কোথায় গেছে টাকাটা? তুমি বলো স্যার ঠিক আছে আমি জমাইছিলাম, কয়েকদিন জমাইছি, আবার কিছুদিন পরে গিয়ে কি করলাম, সেটা কোনো একটা কাজে ব্যয় করে ফেলছি। তার মানে জমানো টাকা থাকে না, সেটা একটা সময় কি আবার ব্যয় হয়ে যায়, বুঝছো? তো যেহেতু আমরা সামগ্রিক কথাবার্তা বলতেছি, যত ইনকাম হবে সেটা কিন্তু আলটিমেটলি হয়তো কিছু সময়ের জন্য জমলেও পরে সেটা খরচ হয়ে যায়, বুঝছো? সেই জন্য আমাদের ইনকামগুলো যোগ করলে যেমন আমাদের সামগ্রিক আয় পাওয়া যায়, আমাদের ব্যয়গুলো যোগ করলেও কিন্তু সামগ্রিক আয় পাওয়া যাবে। কারণ এখানে এই যেটা সামগ্রিক অর্থনীতির কথা বলতেছি, সামগ্রিক আয় যত হয় একটা দেশের সামগ্রিক ব্যয়ও সেম পরিমাণে হবে, বুঝছো? তাহলে আয়গুলো যোগ করলে যেমন সামগ্রিক আয় পাইছি, ব্যয়গুলো যোগ করলেও কিন্তু সামগ্রিকই পাবো, আমরা সামগ্রিক আয় পেয়ে যাব। কারণ সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় সব সময় কি হবে? সমান হবে। বোঝা গেছে? মানে অ্যাগ্রিগেট ইনকাম, হ্যাঁ, এবং অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার অলওয়েজ কি হবে? সমান হবে। বোঝা গেছে? তাহলে এখন আমরা ওই ব্যয়গুলো যোগ করেই সামগ্রিক আয় বের করবো, হ্যাঁ। তো এটার জন্য আমরা একটু সুন্দর করে আলোচনা করি, চলো। ভালো করে এটা বুঝতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বলে দিই। শোনো, এই যে ব্যয় পদ্ধতি আমরা করতেছি, এটা হচ্ছে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়, বা অনুন্নত দেশের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ধরো বাংলাদেশ এরকম দেশের ক্ষেত্রে এই ব্যয় পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর আগে যে দুইটা পদ্ধতি আমরা বলছি, এই যে আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, এগুলো হয়ে থাকে উন্নয়ন মানে উন্নত দেশের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ে থাকে, বেশি এগুলো কাজে দেয়।
আর আমাদের দেশের মতো দেশের ক্ষেত্রে এই ব্যয় পদ্ধতি সবচেয়ে বেশি কাজে দেয়। আচ্ছা শোনো, তাহলে ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা কেমনে সামগ্রিক আয় বের করব? এটার জন্য তোমাদের যেটা করতে হবে, আগে তোমাদেরকে আমি একটু বোঝাই বলি। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু বোঝাই বলি, শোনো সবাই একটু। আমি তোমাদেরকে যদি বলি যে এখানে এই জিনিসটা যদি তুমি বুঝতে চাও ভালো করে, তাহলে তোমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। এই সূত্রটা তোমাদেরকে আগে বুঝতে হবে, যেটাকে আমরা বলি ডিসপোজেবল ইনকাম। ব্যয়যোগ্য আয়। শোনো, আমাদের যে ইনকাম হয় সেই ইনকামের কিন্তু পুরোটাই আমরা মানে খরচ করতে পারি না। যেটা খরচ করতে পারি সেটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। কি বলছি? মনে করো তুমি 100 টাকা বেতন পাইছো, একটা চাকরি করে সেটা 100 টাকা বেতন পাইছো, সেটা তুমি পুরোটাই ব্যয় করতে পারবা না। সরকার এখানে শুরুতেই টান মারবে, সরকার শুরুতেই বলবে যে আমাকে তুমি কিছু টাকা ট্যাক্স দাও, যেটাকে বলা হয় যে প্রত্যক্ষ কর। আচ্ছা আমি সূত্রটা লিখে দিচ্ছি। ব্যয়যোগ্য আয় মানে হচ্ছে এখানে হবে প্রথমে পার্সোনাল ইনকাম মানে ব্যক্তিগত আয় মাইনাস প্রত্যক্ষ কর মাইনাস অন্যান্য ব্যয়, ঠিক আছে, অন্যান্য ব্যয়। এই দুইটা বাদ দিলে পার্সোনাল ইনকাম থেকে, তাহলে তুমি ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় পাবা। তাহলে স্যার কেমনে আমি বুঝাই বলি। মনে করো তুমি বেতন পাইছো 100 টাকা, সেখান থেকে সরকার শুরুতেই বলবে আমাকে একটা ট্যাক্স দিয়ে দাও, ট্যাক্স দিলা 10 টাকা। তারপর অন্যান্য ব্যয় মানে কি? মনে করো তুমি একটা পৌর এলাকায় থাকো, সেখানে পৌর কর দিতে হবে। অথবা তুমি একটা সমাজে থাকো, সেখানে বিভিন্ন সামাজিক খরচ থাকে, একটা ধর্মীয় খরচ থাকে বিভিন্ন ধরনের, তাই না? সেখানে মনে করো এটাকে আমরা অন্যান্য ব্যয় বলছি, সেখানে আরো 5 টাকা খরচ হয়ে গেল। তাহলে তোমার 100 টাকা ছিল, যেখান থেকে তুমি সরকার ট্যাক্স দিচ্ছ 10 টাকা, অন্যান্য ব্যয় করছো 5 টাকা, তোমার কাছে আছে আর কত? 85 টাকা। এই 85 টাকাকেই বলা হয় ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। মানে যেই টাকাটা তুমি ডিসপোজ করতে পারবা, ব্যয় করতে পারবা, ব্যয়যোগ্য, ব্যয় করতে পারবা তুমি এই 85 টাকা। বোঝা গেছে? তাহলে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় মানে কি? আমাদের পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয় হতে প্রত্যক্ষ কর আর অন্যান্য ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। সেটাকে আমরা কি বলি? ব্যয়যোগ্য আয় বলে থাকি। তাহলে এখানে ব্যয়যোগ্য আয় তোমার কত টাকা? 85 টাকা তোমার কাছে আছে। এখন দেখো, এই টাকাটাই আমরা ব্যয় করবো মেইনলি। তাহলে আমরা কিছু টাকা প্রথমে দিয়ে দিলাম, এখন আমার কাছে আছে 85 টাকা। এই 85 টাকা আমরা আসলে দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা ভোগ করি, যেটাকে বলা হয় ভোগ ব্যয়, বা এটাকে আমরা কনজামশন এক্সপেন্ডিচার বা সি দিয়ে প্রকাশ করি। সি, কনজামশন এক্সপেন্ডিচার বলা হয়। মনে করো 85 টাকা থেকে আমরা 50 টাকা খরচ করে ফেললাম, মানে ভোগ ব্যয় করে ফেললাম। ভোগ ব্যয় কি? আমাদের দৈনন্দিন খরচের জন্য যে ব্যয় হয়, হ্যাঁ, এগুলোকে আমরা ভোগ ব্যয় বলি। এটা আমরা ব্যয় করলাম 50 টাকা। বাকি আছে কয় টাকা? বাকি আছে 35 টাকা। এই 35 টাকা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সঞ্চয় করি। কি করি? এটা আমরা সঞ্চয় করি, বা যেটাকে আমরা সেভিংস বলি, সেভিংস বলি, তাই না? তাহলে আমরা একটা অংশ ভোগ করলাম আর একটা অংশ আমরা কি করলাম? সঞ্চয় করে থাকি। আবার এই সঞ্চিত অর্থটা কি সারা জীবন সঞ্চয় থাকে? ওই যে বলছিলাম না, সঞ্চিত অর্থটা কি একটা সময় আবার খরচ হয়ে যায়। সো এই সঞ্চিত অর্থটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে বিনিয়োগ ব্যয় হয়ে যায়। বিনিয়োগ ব্যয় মানে হচ্ছে, মনে করো তুমি এই টাকা জমাইতে, হ্যাঁ, এই টাকা জমাইতে মনে করো যে 35 টাকা, 3500 টাকা, 35,000 টাকা, 35 লক্ষ টাকা, 35 কোটি টাকা জমে গেছে। কি করবা? একটা তুমি ইনভেস্ট করবা না কোনো জায়গায়? তুমি না করো, তুমি যে 35 টাকা করে জমাচ্ছ বা 35 টাকা করে জমতেছে, এই টাকা যখনই তুমি ব্যাংকে জমাচ্ছ, ব্যাংক কিন্তু তোমার টাকা রেখে দেয় না। ব্যাংক কি করে? সেই টাকাটা আরেকজনকে দিয়ে দেয় ইনভেস্ট করার জন্য, তাই না? তাহলে এই টাকাটা আলটিমেটলি সঞ্চয় থেকে বিনিয়োগ হয়, সঞ্চয় থেকে কি হয়? বিনিয়োগ ব্যয় হয়। তাহলে শোনো, আমাদের ছিল 100 টাকা, সেখান থেকে আমরা প্রথমে 15 টাকা বাদ দিছি, তারপর আছে 85। এই 85 টাকার আমরা একটা ভোগ ব্যয় করছি 50 টাকা, আর সঞ্চয় করছি 35 টাকা, তাই না? সঞ্চয় করছি কত টাকা? 35 টাকা। আগে আমরা এই বিনিয়োগটা পরে বলতেছি, আগে এতটুকু বলি। তাহলে আমি যদি বলি এই যে ডিসপোজেবল ইনকাম 85 টাকা, এটা আমরা আরেকটা সূত্র লিখতে পারি যে ডিসপোজেবল ইনকাম সমান আমরা লিখতে পারি, যেহেতু এই 85 টাকা আমরা এখান থেকে এই দুটো বাদ দিয়েও পাই, মানে এই সূত্র আর কি, ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর অন্যান্য ব্যয় বাদ দিলে আমরা 85 টাকা পাই, এটা থেকে দুটো বাদ দিলে 85 টাকা পাই। অথবা এই ভোগ ব্যয় আর এই সঞ্চয়, এই দুটো যোগ করেও কিন্তু এইটার এই 50 আর 35 যোগ করে কিন্তু 85 পেতে পারি। তার মানে ডিসপোজেবল ইনকাম আরেকটা সূত্র বলতেছি। আরেকটা সূত্র কি? একটা হচ্ছে এই যে ভোগ ব্যয়
ভোগ, দাঁড়াও, একটা হচ্ছে ভোগ ব্যয় যেটাকে আমরা বলি সি, হ্যাঁ, ভোগ ব্যয় এবং যোগ সঞ্চয় যেটাকে আমরা এস বলছি, এই দুটো যোগ করে কিন্তু ডিসপোজেবল ইনকাম পাওয়া যেতে পারে। তাহলে দুইটা সূত্র আমরা এখানে বললাম, একটা হচ্ছে ব্যয়যোগ্য আয়ের ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ অন্যান্য ব্যয় বাদ দিলে পাওয়া যাবে, একটা হচ্ছে ব্যক্তিগত আয় ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে ভোগ ব্যয় আর সঞ্চয় যোগ করলে পাওয়া যাবে। আবার এই সঞ্চয় তত্ত্বটা কি হয় বলতো, বিনিয়োগ ব্যয় হয়। আচ্ছা, এটা এখন আপাতত মুখস্থ, এটা না করলেও চলবে, এটা আপাতত না পড়লেও চলবে, একটা মনে রাখা আপাতত, ওইটা পরে বলবো, ওইটা আবার বলবো পরে। হ্যাঁ, তাহলে আমরা বলছি আমাদের 85 টাকার আমরা প্রথমে দেখো আবার প্রথম থেকে শোনো, 100 টাকা তোমার ইনকাম, সেখান থেকে 15 টাকা, সেখান থেকে তুমি 15 টাকা বাদ দিয়ে দিছো, তোমার আছে আর 85। এই 85 তুমি ভোগ করছো 50 টাকা এবং সঞ্চয় করছো 35 টাকা। আবার সেই সঞ্চয় ততটা বিনিয়োগ করছো মনে করো 35 টাকা। তাহলে আমি যদি বলি বিনিয়োগ ব্যয় আর কি, আমি যদি বলি তোমার, তাহলে তোমার ব্যয়গুলো আমি একটু যোগ করি। প্রথমে তুমি করছো ভোগ ব্যয়, তারপর তুমি করছো বিনিয়োগ ব্যয়, এই যে বিনিয়োগ ব্যয় করছো তুমি। এই যে টাকা যেটা সরকার নিয়ে গেছিল আমাদের কাছ থেকে, সরকার বা পৌর এলাকায় দিচ্ছ তুমি, এই যে এখানে 10 টাকা 5 টাকা যোগ করলে হয় 15 টাকা। এই 15 টাকাটা সরকার নিয়ে কি করে বলো তো? আমরা সেকেন্ড পেপারে পড়ছি, আমাদের যে সরকারের অর্থ ব্যবস্থা আমরা পড়ছি, সেখানে কি ছিল, সরকার যে ইনকাম করে ট্যাক্স পায় সে টাকাটা কি করে, আমাদের জন্য কিন্তু খরচ করে, তাই না? সরকারের ব্যয় করে। এই টাকাটা নিয়ে সরকার আমাদের জন্য ব্যয় করে, যেটাকে বলা হয় গভর্নমেন্ট কস্ট বা সরকারি ব্যয়, যেটাকে আমরা বলি জি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলা হয়। তার মানে এই টাকাটা, এই 15 টাকাও কিন্তু কি হয়, আমাদের জন্য খরচ হয় জি, যেটাকে আমরা জি বলি। তাহলে এই জিটা আমরা এখানে লিখলাম। তাহলে আমি তোমাদেরকে একটু জিনিস দেখাই। সি, আমাদের সি পাইছি কত, 50, এবং আমাদের বিনিয়োগ পাইছি কত, বিনিয়োগ হচ্ছে আমাদের 35, এবং আমাদের সরকারি ব্যয় কত, সরকারি ব্যয় 15 টাকা। যোগ করে দাও তো কত হয় বলো তো? যোগ করে দিলে 50, 35, 15 যোগ করলে আনসার হবে 100। তাহলে দেখছো, তোমার ব্যক্তিগত আয় যত ছিল, তোমার ইনকাম যত ছিল, তোমার ব্যয়, এই যে এই ব্যয় তিনটা যোগ করেও কিন্তু আমরা কত পাচ্ছি, 100 পাচ্ছি। তাহলে আমরা এই ব্যয়গুলো যোগ করে দিলে তো আমরা সামগ্রিক আয় পেয়ে যাব, তাই না? সামগ্রিক আয় বা জাতীয় আয় কিন্তু আমরা পেয়ে যাব যদি আমরা এই ব্যয়গুলো কি করে দিই, যোগ করে দিই। তো এখান থেকে এখানে আসলে সূত্র সৃষ্টি হয়েছে। তা আমি তোমাদেরকে সূত্রগুলো একটু লিখে দিই। এখানে মেইনলি স্লাইডে যাই, আমি স্লাইডে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, এখানে মেইনলি এখানে একটা সূত্র লিখছে, এখানে আসলে 3টা সূত্র হবে। আমি এটা লিখে দিচ্ছি, শোনো। প্রথম এটা আমি একটু পরে লিখতেছি, শোনো। প্রথমে ওয়াই এ আই এন আই সমান হবে সি প্লাস আই, যেই দেশগুলোতে সরকার কোনো ট্যাক্স নেয় না, হ্যাঁ, এবং যেখানে কোনো আমদানি রপ্তানি নাই, সেই দেশগুলোর ক্ষেত্রে জিও থাকে না, এক্সএমও থাকে না, এবং সেক্ষেত্রে শুধু হয় 2020 অর্থনীতিতে শুধু হবে সিআরআই। অর্থাৎ সরকার যদি কোনো খরচ না করে বা সরকার যদি কোনো ট্যাক্স না নেয়, খরচ না করে, সেজন্য সেই দেশে জি হবে না। হ্যাঁ, সবগুলো পাবলিকলি চললে, জনগণের হাতে দিয়ে চলে, সেক্ষেত্রে সেখানে জি খরচ হয় না, মানে সরকার ব্যয় করে না, সেক্ষেত্রে শুধু সি প্লাস আই হয়। এটা যদিও দেখা যায় না, বেশিরভাগ দেশে এটা থাকে, যে গভর্নমেন্ট কস্ট থাকে। সো যদি 2020 অর্থনীতি হয় যেখানে সরকার কোনো ব্যয় করে না, তাহলে সেক্ষেত্রে হবে এটা সূত্র। এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর আমরা লিখতে পারি যে ওয়াই সমান এ আই এন আই সমান আমরা লিখতে পারি যে সি প্লাস আই প্লাস জি, এটা আমরা লিখতে পারি। জি মানে হচ্ছে যেখানে সরকার ব্যয় করবে, হ্যাঁ, এটা হবে। এরপর আমরা 3 নম্বর যে সূত্র আমরা লিখতে পারি যে ওয়াই এ আই এন আই সমান আমরা লিখতে পারি যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। স্যার এটা আবার করতে আসছো? দেখো, একটা দেশে তো এই 3টা খরচ করতে পারে, এছাড়াও একটা দেশ কিন্তু আমদানি রপ্তানি করে, আর আমদানি রপ্তানি করে সেখান থেকে কিছু ইনকাম হইতে পারে, আয় হইতে পারে না? আর সেটাকে আমরা বলছি এক্স মাইনাস এম। এখন এক্স মানে কি, এম মানে কি? এক্স মানে হচ্ছে রপ্তানির পরিমাণ। মনে করো বাংলাদেশ বাইরের দেশে রপ্তানি করছে 100 টাকার পণ্য, আর আমদানি করছে মনে করো যে 80 টাকার পণ্য আমদানি করছে। তাহলে এই রপ্তানি থেকে আমদানি বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 20। এই 20টা আমরা এখানের সাথে কি করে দিব, তাহলে যোগ করে দিব। এক্স থেকে এম বিয়োগ করে যেটা বিয়োগফল সেটা। আবার এই এক্স এমকে আমরা শর্টকাট লিখতে পারি এক্সএন। হ্যাঁ, এক্স মানে এমকে আমরা শর্টকাট লিখতে পারি এক্সএন। আমি একটু বোঝাই বলি, ক্লিয়ার করি, শোনো। আমাদের যেটা রপ্তানির পরিমাণ, এক্সপোর্ট, সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর যেটা আমদানির পরিমাণ সেটাকে আমরা ইম্পোর্ট এম দিয়ে প্রকাশ করি।
তাহলে রপ্তানি থেকে আমদানি বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় নিট রপ্তানি। তাহলে এক্সএন মানে হচ্ছে নিট রপ্তানি, আর এক্স মানে হচ্ছে শুধু রপ্তানি, আর এম মানে হচ্ছে আমদানি। তাহলে রপ্তানি থেকে আমদানি বাদ দিলে নিট রপ্তানি পাওয়া যায়, রপ্তানি থেকে আমদানি বাদ দিলে নিট রপ্তানি পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এক্স মাইনাস এমকে আমরা শর্টকাটে এক্সএনও লিখতে পারি। তার মানে এই সূত্রের মধ্যে আমরা চাইলেই এখানে এক্স মাইনাস এম না লিখে আমরা চাইলে এখানে কি লিখতে পারি, জাস্ট এক্সএন লিখতে পারি। এক্সএন মানে হচ্ছে এই এক্সএন মানে হচ্ছে এক্স মাইনাস এম বোঝাচ্ছে। আমার কথা ক্লিয়ার কিনা বোঝো, বলো এইটুকু সব বুঝছি কিনা? তাহলে আমরা তিনটা সূত্র পাইছি ব্যয় পদ্ধতির মধ্যে। 2 খাত বিশিষ্ট যদি হয় CRI, 3 খাত হলে C প্লাস I প্লাস G, 4 খাত হলে C প্লাস I প্লাস G প্লাস এক্স মাইনাস এম, অথবা কি এক্সএন লিখতে পারো সরাসরি এখানে এক্স মাইনাস এম এক্সএন লিখতে পারো, অথবা কি এক্স মাইনাস এমও লিখতে পারো, প্লাস এক্স মাইনাস কি হবে এম হবে। আরেকটা একটু বিষয় বলে ফেলি, সেটা হচ্ছে যখন একটা দেশের এরকম মানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট থাকলে এইটাকে আমরা বলতে পারি, এটা তো 4 খাত, CIG আর এক্স মিলে একটা খাত, তার মানে 4 খাত বলবো, এটাকে আমরা 4 খাত বিশিষ্ট অর্থনীতি বলবোই। পাশাপাশি এটাকে বলা হবে মুক্ত অর্থনীতি। কি বলা হবে? মুক্ত অর্থনীতি বলা হবে। মানে এই দেশটা মুক্ত অর্থনীতির দেশ, যেখানে আমদানি রপ্তানি আছে সেগুলোকে। আর এটাকে বলা হবে 2 খাত, দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। হ্যাঁ, আর এটাকে বলা হবে 3 খাত বিশিষ্ট অর্থনীতি, 3 খাত বিশিষ্ট অর্থনীতি। আবার এই দুইটাকে একত্রে, যেহেতু এই দুটার মধ্যে আমদানি রপ্তানি নাই, 2 খাত আর 3 খাতের মধ্যে আমদানি রপ্তানি যেহেতু নাই, এটাকে আবার বলা হবে বদ্ধ অর্থনীতি। কি বলা হবে? বদ্ধ অর্থনীতি বলা হবে এই দেশটাকে। এই দেশগুলোকে বলা হবে বদ্ধ অর্থনীতি দেশ, যে দেশগুলোতে আমদানি রপ্তানি নাই, 2 খাত আর 3 খাত। আর 4 খাতের মধ্যে আমদানি রপ্তানি আছে যেহেতু, এটাকে তো 4 খাত অবশ্যই, CRI G XM এটা একটা খাত। সো যেহেতু 4টা খাত, 4 খাত হবে। আর যেহেতু XM আছে তাই এটাকে মুক্ত অর্থনীতি বলবো আমরা। আমরা কি বুঝতে পারছি? তাহলে প্রথম দুটো হচ্ছে এটা 2 খাত, এটা 3 খাত, এই দুটোকে শুধু বলবো আমরা বদ্ধ অর্থনীতি। আর শেষেরটা হচ্ছে 4 খাত, আর এটাকে আমরা মুক্ত অর্থনীতি বলতে পারি, মুক্ত অর্থনীতির দেশও বলতে পারি। একটু আমাকে বলো, বুঝতে পারছো কিনা? কখ দিবে না, সব দিব, সব দিব, একটু ওয়েট করো, সব পাবা। আবদ্ধ আর বদ্ধ কি সেম 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 সেম, একই কথা। তাহলে আমরা তাহলে ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করছি। ওকে ফাইন। তাহলে আয় পদ্ধতি গেল, ব্যয় পদ্ধতি গেল। তাহলে আমরা 3টা পদ্ধতি বললাম। তাহলে একটা হচ্ছে আয় পদ্ধতি, সামগ্রিক আয় বের করার 3টা পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি হচ্ছে এটা X1 P1, ব্যয় পদ্ধতি হচ্ছে, আয় পদ্ধতি হচ্ছে যত রেন্ট ওয়েজেস এগুলো আছে এগুলো যোগফল থেকে টি বাদ দিব, এবং ব্যয় পদ্ধতি হচ্ছে এই ব্যয়গুলো যোগ করলে আমরা কেবল সামগ্রিক ব্যয় আমরা পাবো। গেল। তাহলে আমরা সুন্দর করে বুঝতে পারছি, এটা হচ্ছে বেসিক জিনিস ছিল। চলো এখন আমরা আস্তে আস্তে যাই। এই যে আমরা বলতেছি এখন মানে সামগ্রিক আয়, এই সামগ্রিক আয়ের মানে অ্যাগ্রিগেট ইনকাম বা ন্যাশনাল ইনকাম বা ওয়াই, এইগুলোর মধ্যে কিছু ধারণা আছে, ধারণা। হ্যাঁ, সামগ্রিক আয়ের কিছু ধারণা, সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা। ধারণা মানে কি? যেমন ধরো এটাকে আমরা, এখানে ভিতরে কিছু টপিক আছে, যেমন ধরো এটার মধ্যে বলা হয় 1 নাম্বার মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই, 2 নাম্বার নিট জাতীয় আয় বা নেট ন্যাশনাল ইনকাম বা এনএনআই, 3 নাম্বার মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি, 4 নাম্বার নিট জাতীয় উৎপাদন বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি, 5 নাম্বার মোট দেশীয় উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, নেট দেশীয় উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। হ্যাঁ, আমাদের এখানে বাংলা ইংরেজি শর্ট ফর্ম সব মুখস্থ করতে হবে, বাংলা ইংরেজি শর্ট ফর্ম সব মুখস্থ হবে। এইখান থেকে, শুধু এইখান থেকে একটা এমসিকিউ তো আসবেই কম্পালসারি, বলবে যে জিএনপি, হ্যাঁ এই যে জিএনপি, এই জিএনপির পুনরূপ কি, বলবে এনডিপির পুনরূপ কি, বলবে জিডিপির পুনরূপ কি, বলবে এনএনপির পুনরূপ কি। আসতে পারে, বাংলাও আসতে পারে, ইংরেজি আসতে পারে, শর্ট ফর্ম আসতে পারে। হ্যাঁ, একদম সহজ, এগুলো কঠিন কোনো বিষয় নেই। আমি তোমাদেরকে একটু সহজ করে বলি, শোনো। এখানে মেইনলি হচ্ছে শর্ট ফর্ম যদি দেয়, শোনো শর্ট ফর্মে এখানে প্রথম অক্ষর জি এন, জি এন, জি এন, মানে প্রত্যেকটার প্রথমে জি অথবা এন আছে। জি দেখলেই বলবা গ্রস, গ্রস, আর এন দেখলেই নেট,
এন দেখলে কি নেট, তাহলে এটা গ্রস নেট, গ্রস নেট, গ্রস নেট। ক্লিয়ার? তাহলে প্রথম অক্ষর জি দেখলে গ্রস আর এন দেখলে কি হবে নেট হবে। গেল প্রথম অক্ষর নিয়ে আর কোনো কথা নাই, শেষ। চলো সে দ্বিতীয় অক্ষরে, দ্বিতীয় ওয়ার্ডে যাই। দ্বিতীয় ওয়ার্ডের মধ্যে এখানে কি আছে, মাঝখানে এন 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 ডি ডি। এন দেখলেই ন্যাশনাল, NATION ন্যাশনাল। হ্যাঁ এই যে, তাহলে এন দেখলেই ন্যাশনাল। মাঝখানেটা এন দেখলে কি, আবার শুরুটা না, শুরুটা এন দেখলে নেট, মাঝখানে এন দেখলে কি হবে ন্যাশনাল। আর মাঝখানে আছে ডি, ডি মানে আছে ডোমেস্টিক, DOMESTIC। হ্যাঁ ডোমেস্টিক। ওকে, তাহলে কি বলছি, প্রথমে জি দেখলে গ্রস, এন দেখলে নেট, মাঝখানে এন দেখলে ন্যাশনাল, আর ডি দেখলে কি ডোমেস্টিক, ডোমেস্টিক। আর শেষে হয়তো আই থাকবে অথবা পি পি পি। তাহলে আই থাকলে ইনকাম, আই থাকলে ইনকাম, আর পি থাকলে প্রোডাক্ট, পি থাকলে কি বলো প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে একদম ইজিলি কিন্তু এখন বলে ফেলতে পারবা। তবে এখানে মনে রাখবা শুধু ন্যাশনাল মানে, আমি একটু বলি, এই যে ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, 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 জাতীয়। আর এই যে ডোমেস্টিক বলতেছি, ডোমেস্টিক বলতে দেশজ, দেশজ। হ্যাঁ, এই জাতীয় মানে হচ্ছে আমাদের বাঙালি জাতির মধ্যে যারা আছে তাদের ইনকামকে বোঝাবে, দেশের ভিতরে করুক বা দেশের বাইরে করুক। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বলে ফেলতেছি। হ্যাঁ, আমি কি বলছি বলো, যখনই তুমি দেখবা এই যে ন্যাশনালটা আছে, জাতীয়, 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 তার মানে একটা দেশের মানুষ, একটা দেশের জাতিকে বোঝাবে, বাঙালি জাতি যারা আছে তাদের ইনকামকে বোঝাবে, সেটা দেশের ভিতরে করুক বা দেশের বাইরে করুক। আর যখন দেখবে ডোমেস্টিক, দেশজ, 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 তার মানে দেশের ভিতরে যারাই উৎপাদন করবে, সেটা করুক দেশের মানুষ বা দেশের বাইরে মানুষ করুক, সেটাই যোগ হবে। মানে ডোমেস্টিক মানে হচ্ছে টেরিটরির মধ্যে, একটা ডোমেস্টিক এরিয়ার মধ্যে যে পরিমাণ পণ্য উৎপাদন হবে সেটা। তাহলে জাতীয় মানে হচ্ছে একটা দেশের জনগণ যে উৎপাদন করবে, দেশের নাগরিক যে উৎপাদন করবে, সেটা দেশের ভিতরে করুক, দেশের বাইরে করুক। আর ডোমেস্টিক মানে হচ্ছে একটা দেশের এরিয়ার মধ্যে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হবে সেটা, সেটা কে করছে সেটা ফ্যাক্ট না, দেশের মানুষ করতে পারে, দেশের বাইরে মানুষও করতে পারে। ক্লিয়ার? আমরা কি বুঝছি? এই 6টার বাইরে কোনো টপিক নাই। হ্যাঁ, এখানেও আবার বলে দিচ্ছি, এই 6টা টপিকের বাইরে তো কোনো টপিক নাই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে 1 নাম্বার আর 3 নাম্বার টপিকটা সেম। স্যার সেম মানে কি? সেম মানে সেম, 1 নাম্বার আর 3 নাম্বার টপিকটা সেম। কিছু কিছু বইতে মোট জাতীয় আয় আছে, কিছু কিছু বইতে মোট জাতীয় উৎপাদন আছে। আসলে মোট জাতীয় আয় যে কথা, মোট জাতীয় উৎপাদনটা সেম কথা। আর নিজ জাতীয় আয় যে কথা, নিজ জাতীয় উৎপাদনটা সেম হবে অবশ্যই। এখান থেকে কিছু একটা বাদ দিলে এটা পাওয়া যায়, ঠিক এখান থেকে কিছু একটা বাদ দিলে এটা পাওয়া যায়, বুঝছো? তো সেজন্য এইখানে আসলে 4টা টপিক না, এই যে প্রথমে যে 4টা টপিক লিখছি, এখানে আসলে 4টা টপিক না, এখানে আসলে টপিক কয়টা? 2টা। এইটা মোট আর নিজ। হ্যাঁ, মানে মোট জাতীয় আয় বলো বা মোট জাতীয় উৎপাদন বলো সেম কথা, বা নিজ জাতীয় আয় বলো বা নিজ জাতীয় উৎপাদন বলো সেম কথা। এটার এটা সেম, এটার এটা কি সেম জিনিস। তার মানে এখানে টপিক আসলে 4টা না, প্রথমে এখানে 2টা টপিক আর এখানে 2টা, টোটাল আসলে 4টা টপিক। ক্লিয়ার? বুঝতে পারছি? সেম মানে একই হয়। ঠিক আছে, তাহলে আমরা সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা, মানে 6টা ধারণা পড়তেছিলাম। 6টা না, আসলে এখানে টপিক কয়টা? 4টা টপিক। হ্যাঁ, এটার এটা সেম, এটার এটা সেম, তো সেজন্য এখানে 4টা, 2টা, এখানে 2টা। চলে আসি আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এটা আমরা দেখবো, মানে মোট জাতীয় আয়টা আমরা দেখবো প্রথমে। একটু কঠিন মনে হইতে পারে, কঠিন না, জাস্ট একটু তোমাদের একটু মনোযোগ দিতে হবে, আর কিছু না। একটু কঠিন মনে হইতে পারে। শোনো, মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল ইনকাম সংজ্ঞা যদি বলি, ওই যে জাতীয় আয়ের সংজ্ঞাটা বলবা, যেটা আমরা একদম শুরুতে পড়াইছি। একদম শুরুতে যেটা পড়াইছি সেটা কেউ আছে, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছর একটি দেশের নাগরিকগণ, জাস্ট একটা ওয়ার্ড ইউজ করবা, সেটা হচ্ছে নাগরিকগণ, দেশের অভ্যন্তর বা দেশের বাহিরে যত চূড়ান্তভাবে সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে GNI বলে। ঠিক আছে, তাহলে আমরা এটা বললাম। আচ্ছা, তাহলে আমরা বলছি কি, একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের নাগরিকগণ দেশের ভিতর বা দেশের অভ্যন্তর বা দেশের বাইরে যত চূড়ান্তভাবে সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা বলছি GNI। ওকে ফাইন, আমরা এই 1 নম্বর সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এটা পড়ি। কি বলছে যে একটি কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয়দের আয়। তার মানে কি, যারা বাইরের দেশে
কর্মরত আছে বাঙালি মানুষ, তাদের ইনকামটা যোগ করতে বলছে, মাইনাস দেশে কর্মরত বিদেশিদের আয়। দেশে কর্মরত বিদেশি, অর্থাৎ দেশে যারা বিদেশি মানুষ কর্মরত আছে, হ্যাঁ, আমাদের দেশে যারা বিদেশি মানুষ আছে তাদের আয়টা বাদ দিতে বলছে, কারণ তারা আমাদের দেশের নাগরিক না, বুঝছো? তাহলে কি বলছে, কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত ব্যবসা বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয় আয় মাইনাস দেশে কর্মরত বিদেশি আয়। এটা কেন বিয়োগ করছি, কারণ এই যে এখানে কোনো নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে যে পণ্য উৎপাদন হয়েছে তার মধ্যে দেশের বাইরে মানুষও করছে, সেজন্য সেটা এখানে কি দিচ্ছে, আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই কথাটা মনে রাখবা যে কোনো নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে যে পরিমাণ পণ্য উৎপাদন হবে তার সাথে দেশের বাহিরে যে পরিমাণ মানুষ বাঙালি মানুষ আছে আর কি দেশের বাহিরে কর্মরত তাদের আয়টা যোগ হবে, কারণ এটা ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল মানে হচ্ছে আমাদের জাতির মধ্যে যারা আছে তাদের ইনকামটা যোগ হবে। হ্যাঁ, তাহলে দেশের বাইরে যে পরিমাণ মানুষ কর্মরত আছে তাদের ইনকামটা যোগ হবে মাইনাস দেশে কর্মরত বিদেশি যারা আছে তারা তো আমাদের বাঙালি না, তাদের এটা আমরা বাদ দিব। ওকে, গেল এটা এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র বলছে জিএনআই সমান সি প্লাস এ প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ওই যে ব্যয় পদ্ধতিটা ইউজ করছে, ব্যয় পদ্ধতিটা তুমি চাইলে এখানে আয় পদ্ধতিটা ব্যবহার করতে পারবো না। আমি সূত্র নাম্বার এখানে ওইটাও লিখে দিই, সূত্র নাম্বার 4 ওটা লিখে দিচ্ছি। কোনটা, যে জি এন আই সমান আমরা লিখতে পারি যে সামেশন আর প্লাস, মানে আই পদ্ধতি যেটা আছে সেটা লিখে দিচ্ছি, সামেশন আই, এটাও পরীক্ষা আসে সেজন্য, সামেশন আই প্লাস সামেশন ও ডাব্লিউ প্লাস সামেশন, হ্যাঁ, যত রেন্ট ওয়েজেস তারপর হচ্ছে ইন্টারেস্ট প্লাস যত মুনাফা, হ্যাঁ, মাইনাস টিপি, এইটাও চাইলে আমরা লিখতে পারি। বুঝা গেছে? তাহলে এই সূত্র জিএনআই এর ব্যয় দিয়ে ব্যয় পদ্ধতির মাধ্যমে যে সূত্র সেটা লিখতে পারি। এটা যদিও 4 ঘাত বিশিষ্ট লিখছে, 3 ঘাত হলে লিখতে পারবা। হ্যাঁ, যদি পরীক্ষা যেমন থাকে, পরীক্ষা যদি এই 3টা মান থাকে তাহলে শুধু 3টা লিখবা, যদি 4টার মান থাকে এক্স এর মান থাকে তাহলে সেটাও লিখবা, আর পরীক্ষা যদি এই মানগুলো থাকে তাহলে এই সূত্র ইউজ করতে হবে। এখন তোমাদের মধ্যে অনেক কনফিউশন আসতে পারে, স্যার এখানে তো 4টা সূত্র, সূত্র 1 2 3 4 কোনটা ইউজ করবো? যেটা মান দেওয়া থাকবে সেটা। যেমন ধরো এই মানগুলো দেওয়া আছে যে কোন নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত ব্যবসার বাজার মূল্য দেওয়া আছে সরাসরি, মনে করলো যে এত টাকার পণ্য উৎপাদন করছে দেশের অভ্যন্তরে, বাইরে যে মানুষ ছিল তারা এত টাকার পণ্য মানে এত টাকার উৎপাদন করছে, আর দেশের ভিতরে যারা বাইরে মানুষ ছিল তারা এত টাকা উৎপাদন করছে, তাহলে কোন সূত্র ইউজ করবা? তাহলে 1 নম্বর সূত্র ইউজ করবা। আবার যদি বলে যে সি এর মান, আই এর মান, জি এর মান, এক্স এর মান এগুলো দেওয়া আছে, তাহলে এই সূত্র ইউজ করবা। আবার যদি মনে করো যে এটা দেওয়া আছে যে আমাদের যত র্যান্ড আছে সব র্যান্ডের যোগফল ডাব্লিউ আই, যত মুনাফা আছে সব মুনাফা দেওয়া আছে, তাহলে এই সূত্র ইউজ করবা। আর টিপি থাকলে দিবা, না থাকলে সমস্যা নেই, না থাকলে এটা 0 হবে আর কি, বিয়োগ 0 হবে, অথবা থাকলে সেটা দিবা, তাহলে এটা ইউজ হবে। আবার দেখো 3 নম্বর সূত্র কখন ইউজ হবে, তাহলে যখন কোনো একটা ম্যাথের মধ্যে জিডিপি দেওয়া থাকবে, জিডিপি মনে করে দেওয়া আছে এরকম যে তোমাকে দেওয়া আছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দেওয়া আছে, কোন একটা সূত্রের মধ্যে এরকম থাকতে পারে না যে জিডিপি আমাদের দেওয়া আছে 100 মনে করো, এবং এরপর এখানে দেওয়া আছে এক্স এর মান, এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস এম। এই যে এক্স মাইনাস এম কে আমরা কি বলি, এক্সটেন বলে থাকি, নেট পেমেন্ট ফর অ্যাব্রোড। এটা সরাসরি এক্সটেনটা দেওয়া থাকতে পারে এরকম, মনে করো এক্সটেন দেওয়া আছে 10, তাহলে আমাকে বলছে জিএনআই বের করো। হ্যাঁ, জিডিপি দেওয়া আছে, এক্সটেন দেওয়া আছে, জিএনআই বের করতে বলছে, তাহলে একদম সিম্পল, এই জিডিপির সাথে জিডিপি প্লাস এক্সটেন, তাহলে জিডিপি মান কত 100 প্লাস এক্সটেন হচ্ছে 10, তার মানে 110 হবে, 110 হবে কি জিএনআই। তাহলে এই সূত্র দিয়ে তুমি করতে পারবা কখন, 110, এই সূত্র দিয়ে কখন করতে পারবা, এই সূত্র কখন ইউজ করতে পারবা 3 নম্বরটা, যখন জিডিপি আর এক্সটেন এর মান দেওয়া থাকবে। এটা সরাসরি এক্সটেন নাও থাকতে পারে, এক্সটেন সরাসরি নাও থাকতে পারে, মনে করি এভাবে থাকতে পারে যে এক্স এর মান এম এর মান আলাদা থাকতে পারে, যে এক্স এর মান হচ্ছে মনে করো 20, এম এর মান দেওয়া আছে কত 10, এটাও থাকতে পারে, তখনও তুমি চাইলে সেম সূত্র ইউজ করতে পারবা। সো তখন কেমন ইউজ করবা, এই যে আমি তোমাদের দেখা দিচ্ছি, তখন এখানে সূত্রটা হবে, ঠিক আছে, এখানে এক্সএন লিখলাম, তারপর সূত্র দেখো জিএনআই সমান আমরা লিখতে পারি যে জিডিপি প্লাস এই যে এক্সএন এর জায়গায় লিখতে পারি এক্স মাইনাস এম, তাহলে এখানে মানটা বসে দাও, জিডিপি মান হচ্ছে 100 প্লাস এক্স এর মান হচ্ছে 20, এম মান হচ্ছে 10, তার মানে 100 প্লাস 20 থেকে 10 বের করলে হয় 10, ওকে, তাহলে 110। এই যে এভাবে চাইলে করতে পারবা। একটা সূত্র একটা বলে একটা বলে আর নাই তো সূত্র, এগুলোই আছে সূত্র, আর নাই তো সূত্র, তো আর নাই, এইটুকু সূত্র আছে। 1 নম্বর সূত্র এটা, 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর সূত্র, এইটুকু মনে রাখতে পারলে হবে জিএনআই এর ক্ষেত্রে, এইটুকু মনে রাখতে পারলে হবে। আর জিএনআই যেটা জিএনপি তো সেম সূত্রই মনে রাখলে হয়ে যাবে।
এই শোনো, পারবো এটা? তাহলে এই 4টা সূত্র পারবো আমরা। ওকে, তাহলে আমরা পড়লাম জিএনআই, আমরা পড়ছি। শোনো, এখন আমরা পড়বো এনএনআই, নিট জাতীয় আয় বা এনএনআই। এটা খুব সহজ। আসলে এনএনআই বের করতে হলে জিএনআই থেকে তোমাকে এই দুইটার যে কোনো একটা বাদ দিতে হবে, সিসিএ অবলিক ডিসি। সিসিএ মানে কি? সিসিএ মানে হচ্ছে মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয়, যেটাকে বলা হয় ক্যাপিটাল কনজাম্পশন। এই যে এখানে লেখা আছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা সিসিএ, মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয়। অথবা ডিসি মানে ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয়। আসলে দুইটাই সেম কথা। মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় যে কথা, ডিসি বা ডেপ্রিসিয়েশন কস্ট সেম কথা। আমি তোকে বলি অবচয় ব্যয়টা আসলে কি, বা ডেপ্রিসিয়েশন কস্ট বলতে আসলে কি বোঝানো হয় সেটা তোমাদের একটু বোঝাই বলি। মনে করো তুমি একটা মোবাইল কিনছো, মোবাইলের দাম হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে তুমি একটা মোবাইল কিনছো। তুমি চিন্তা করতেছো এটা তুমি 10 বছর ব্যবহার করবা, 10 বছর ব্যবহার করবা। আচ্ছা, তো আমি যদি বলি যে তুমি যদি 2 বছর ব্যবহার করো মোবাইলটা, তাহলে 2 বছর পর এই মোবাইলের দাম কত টাকা হবে? তুমি আশা করছো 10,000 টাকার মোবাইল কিনছো, 10 বছর ব্যবহার করবা, তুমি এটা আশা করছো, তুমি এটা চিন্তা করছো। তুমি 2 বছর ব্যবহার করছো, ব্যবহার করার পর এই মোবাইলের মূল্য তুমি কত মনে করো? কত টাকা মনে করো তুমি? 2 বছর পর এই মোবাইলের মূল্য কত হবে তুমি মনে করো? কত টাকা হয়েছে, কত টাকা তুমি বিক্রি করতে পারবা এরকম মনে হয়? বা কত টাকা বিক্রি করলে তোমার জন্য সেটা ভালো হবে এরকম মনে হয়? হ্যাঁ, এই যে অনেকে বলতেছে 8,000 টাকা। 8,000 টাকা, তাই না? এই যে তোমরা এটা কেমনে পারছো? কারণ তুমি জানো যে যদি 10,000 টাকা যদি হয়, তাহলে আমি যদি 10 বছর ব্যবহার করতে পারি, তাহলে 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে আনসার হচ্ছে 1 বছর, তাহলে আমার 1,000 টাকা করে মূল্য কি পাবে? হ্রাস পাবে। তাহলে 2 বছর ব্যবহার করলে আমার 2,000 টাকা মূল্য হ্রাস পাবে। তার মানে 10,000 টাকা 2,000 চলে গেলে 8,000 টাকা আমি এটা সেল করলে বা 8,000 টাকা এটা মূল্য হইতে পারে। এই যে 1 বছরে যত টাকার তুমি মূল্য হ্রাস করতেছো বা যত টাকা তোমার মনে হচ্ছে খরচ হয়ে যাচ্ছে, এইটাকেই বলা হয় অবচয় ব্যয় বা মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা ডেপ্রিসিয়েশন কস্ট। ক্লিয়ার? তাহলে অবচয় ব্যয় কিসের বুঝতে পারছি? একটু বলো তো। তাহলে অবচয় ব্যয় মানে হচ্ছে একটা জিনিস, একটা সম্পদ ব্যবহারের ফলে যে ব্যয় হয় সেটাকে আমরা বলি ব্যবহারজনিত ব্যয়। কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা যে পণ্য উৎপাদন করতেছি, এই যে সামগ্রিক আয় পাচ্ছি, জিএনআই পাচ্ছি, এই জিএনআই এর জন্য আমাদের যে সম্পদগুলো ব্যবহার হয়েছে সেগুলোর কিছু অবচয় হবে না? হবে। তো সেটা বাদ দিতে হবে। বুঝতে যে আমাদের জিএনআই পাচ্ছি, সেখান থেকে যদি আমরা আমাদের যে সম্পদগুলো দিয়ে জিএনআই পাইছিলাম সেটার ব্যয়টা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এনএনআই বা নিট জাতীয় আয় বা নেট ন্যাশনাল ইনকাম। ওকে, তাহলে জিএনআই পাইতে হলে এনএনআই পাইতে হলে জিএনআই থেকে সিসি অবলিক ডিসি বাদ দিতে হবে। এখন আবার দেখো, এই যে জিএনআই, এই জিএনআই এর জায়গায় আমরা এটা লিখতে পারি না? পারি। সি প্লাস অ্যাভারেজ প্লাস এক্স মাইনাস এম মানে হচ্ছে জিএনআই। আমরা একটু আগে সূত্র বলছিলাম, এই যে আগের সূত্রের মধ্যে কি বলছি যে জিএনআই সমান সি প্লাস অ্যাভারেজ প্লাস এক্স মাইনাস এম, এটা লিখতে পারি। তাহলে এই জিএনআই এর জায়গায় আমরা তাহলে সেটাও লিখতে পারি, লিখে সেখান থেকে সিসি অবলিক ডিসি বাদ দিব। অথবা তুমি চাইলে ওটা লিখতে পারো যে এন এন আই এর সময় তুমি লিখতে পারো সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই, হ্যাঁ, মাইনাস টিপি মাইনাস সামেশন টিপি মাইনাস এই যে সিসিএ অবলিক কি ডিসি, এটাও চাইলে তুমি লিখতে পারো, সেম জিনিস। আসলে এগুলো বুঝলে সহজ, এগুলো বুঝতে পারলে খুবই সহজ। হয়েছে? তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা নিট জাতীয় আয় পারলাম। তারপর দেখো 3 নাম্বারটা দেখো, মোট জাতীয় উৎপাদন। সেম, আগে যেটা বলছি ওটার মতো সেম। মানে 1 নাম্বারে যেটা ছিল জিএনআই, যেটা ছিল এই যে জিএনআই, সেটার মতো হচ্ছে জিএনপিটা, সেটার মতো কি জিএনপিটা, সূত্র প্রায় সেম। কোনো মোট জাতীয় আয় হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন একই অর্থে ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট সময় যে পরিমাণ উৎপাদন হয় তার মূল্য সমষ্টিকে আমরা এটা বলছি।
এক নম্বর সূত্র দেখো সেম, জিএনপি সমান কোন দেশের সময় দেশে অব্যাহত উৎপাদন দ্রব্য সমান বাজার মূল্য, হ্যাঁ বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশে দ্বারাই মানে দেশে কর্মরত বিদেশে দ্বারাই, এটা সেম। 2 নম্বর সূত্র সেম, জিএনপি সমান সি প্লাস ডাব্লিউ প্লাস এক্স মাইনাস এম। 3 নম্বর সূত্র সেম, জিএনপি সমান জিডিপি প্লাস এক্স, শুধু জিএনআই জায়গায় জিএনপি লিখছে, আর কোনো কাজ নেই। আর 4 নম্বর সূত্র তুমি যা লিখতে পারো, সূত্র নাম্বার 4, সেটা হচ্ছে সামেশন আর প্লাস সামেশন কি, তাহলে এখানে জিএনপি আমরা লিখতে পারি, জিএনপি সমান সামেশন আর প্লাস সামেশন কে লিখতে পারি আমরা বলো, সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই মাইনাস সামেশন টিপি, হ্যাঁ এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটাও কিন্তু লেখা যাবে জিএনপির ক্ষেত্র, বুঝছো, এটাও লেখা যাবে। পরীক্ষায় কোন সূত্র ব্যবহার করব, যেটার মান দেওয়া থাকবে, এটা তো বলে দিলাম। পরীক্ষা যদি এই মানগুলো দেওয়া থাকে, এই মানগুলো দেওয়া থাকে, তাহলে এই সূত্র ব্যবহার করবা। পরীক্ষা যদি এই সি এর মান, আই এর মান, জি এর মান দেওয়া থাকে, তাহলে এই সূত্র ইউজ করবা। পরীক্ষা যদি এই আর এর মান, ডাব্লিউ এর মান, আই এর মান এগুলো দেওয়া থাকে, অর্থাৎ রেন্ট, ওয়েজেস এগুলো মান দেওয়া থাকে, তাহলে এটা ইউজ করবা। পরীক্ষা যদি জিডিপি আর এক্সের মান দেওয়া থাকে, তখন এটা ইউজ করবা। এটাই তো বললাম। এটা মনে রাখিও, জিডিপির সাথে এক্সেন যোগ করলে জিএনপি বা জিএনআই পাওয়া যায়, এটা মনে রাখবা। হ্যাঁ, প্লাস করলে এটা মনে রাখিও, জিডিপির সাথে এক্সেন যোগ করলে জিএনপি বা জিএনআই পাওয়া যায়, এটা মনে রাখিও। এই অধ্যায়ে আর বেশি সূত্র নাই, সূত্র আর বেশি নাই, এগুলোই সূত্র। এরপরগুলো মজা আছে পরে। হ্যাঁ, প্রথম দিকে একটু কষ্ট লাগতে পারে এই পড়াটুকু, যে পড়াটুকু শুরুতে পড়াচ্ছি। এরপরে এই চ্যাপ্টারটা কিন্তু শেষের দিকে কিন্তু খুব মজা, আনন্দের। 3টা সূত্রে কি একই ফল হবে না? হ্যাঁ হবে, একই ফল হবে, কিন্তু তোমাদের তো পরীক্ষায় 3টা তুমি টেস্ট করার মতো সেই সুযোগ পাবে না। তোমাকে তার 3টার মান দেওয়া থাকবে না, তুমি 3টা করে করে বের করে দেখবে যে 3টা মান সমান হয়েছে কিনা। তোমাকে দেওয়া থাকবে যে কোনো একটার মান, মনে করো এইগুলোর মান দেওয়া আছে, সেটা দিয়ে তুমি বের করে দিবা। এগুলো মান দেওয়া থাকলে শুধু এগুলো যোগ করে দিয়ে বের করে দিবা, এগুলো মান দেওয়া থাকলে শুধু এগুলো যোগ করে বের করে দিবা। 3টার মান তো থাকবে না যে তুমি 3টা বসে দেখবা যে 3টা সমান হচ্ছে কিনা, কিন্তু আলটিমেটলি 3টাই সমান হবে। বুঝছি? টিপিটা বুঝি না, এটা বুঝাইছি তো। টি মানে ট্রান্সফার পেমেন্ট, যত ট্রান্সফার পেমেন্ট আছে, হস্তান্তর ব্যয় আছে, সেগুলো বিয়োগ দিব। এটা তো শুরুতেই বলছি। হ্যাঁ, নামাজে বিরতি দিব, নামাজে বিরতি দিব, এটা একটু শেষ করে দিই, তারপর আসো। এই প্রসেসে 4 নাম্বারটা এনডিপি। এনডিপি মানে কি আগের মতো, জিএনপি থেকে সিসি অবলিক ডিসি বাদ দিলে এনএনপি পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে কি, তাহলে জিএনপি যাকে লিখতে পারি সি প্লাস ডাব্লিউ প্লাস এক্স মাইনাস এম লিখতে পারি, সেখান থেকে এটা বাদ দিব। অথবা কি লিখতে পারি, এনএনপি যদি পেতে চাই, তাহলে ওই যে সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই, এগুলো থেকে তুমি কি বাদ দিবা, যে সিসিএ, হ্যাঁ আচ্ছা এখানে আটটা আছে, এটা টিপি লিখি নেই। হ্যাঁ, মাইনাস কি সামেশন টিপি মাইনাস সিসিএ অবলিক কি ডিসি, এইটাও তাহলে তুমি লিখতে পারো। এই সূত্র ব্যবহার করে কি পেতে পারি আমরা, এনএনপি আমরা পেতে পারি। গেল এটা, তাহলে আমরা 4টা পড়ে ফেললাম সূত্র। হ্যাঁ, 4টা আমরা দেখে ফেললাম। চলে আসে 5 নম্বরটা, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে নিজ জাতীয় উৎপাদন। ও এটা তো পড়াইছি, এটা একটু ভুল, টপিকের নামটা ভুল আসছে। এই শোনো, এই টপিকের নামটা ঠিক করো। এটা হবে মোট, এটা হবে দেশজ, মোট দেশজ উৎপাদন। হ্যাঁ, মোট দেশজ উৎপাদন হবে এটা, গ্রস। টপিকের নাম ঠিক করো, টপিকের নামটা ভুল আসছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, জিডিপি, ঠিক আছে। টপিকের নামটা ঠিক করো, টপিকের নামটা ভুল আসছে। তো কি বলছে এখানে, জিডিপি মানে হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য এবং উক্ত দেশে অবস্থানরত বিদেশিদের অর্জিত আয় থেকে বা আয়ের সমষ্টি থেকে দেশীয় নাগরিক কর্তৃক, হ্যাঁ দেশীয় নাগরিক কর্তৃক বিদেশিদের প্রেরিত হয়। এটা দাও, দেশীয় নাগরিক কর্তৃক প্রেরিত অর্থ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। একটু কঠিন মনে হইতে পারে, এই সূত্রটা দেখলে সহজ হয়ে যাবে। এই সূত্র কি বলছে দেখো, দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ দেশে কর্মরত বিদেশিদের আয়, যেটা আগে বিয়োগ করছিলাম, জিএনআই জিএনপিতে যেটা বিয়োগ করছিলাম আগে,
এই সূত্রের মধ্যে যেটা বের করছিলাম সেটা এখানে যোগ করতেছি, এবং বিদেশে কর্মরত দেশীয় দ্বারা এটা আগে কি করছিলাম যোগ করছিলাম, সেটা এখানে বিয়োগ করতেছি। কেন স্যার? কারণ এটা ডোমেস্টিক প্রোডাক্ট বা দেশজ উৎপাদন, একটা দেশের সীমানার মধ্যে যে পণ্য উৎপাদন হবে সেটার পরিমাণ, তাই না? সো একটা দেশের সীমানার মধ্যে যারা থাকবে তাদের পরিমাণটা বলতেছি, হ্যাঁ, তো তাদের ইনকামের পরিমাণ। সো দেশের বাইরের মানুষ করুক বা দেশের ভিতরের মানুষ করুক, তাই এখানে দেশের অপরাধ উৎপাদন ব্যবসা বা বাজারমূল্য যোগ দেশে কর্মরত বিদেশিদের আয়, সেটা যোগ করছি কারণ তারা দেশে কর্মরত আছে, বিদেশি মানুষ হলে দেশে কর্মরত আছে, তো তাই বাংলাদেশের ডোমেস্টিক প্রোডাক্টে সেটা অন্তর্ভুক্ত হবে। মাইনাস বিদেশে কর্মরত দেশীয়দের আয়, এটা আমরা বাদ দিয়ে দিব, বিদেশে কর্মরত দেশীয়দের বাদ দিব, কারণ এটা আমাদের দেশের মধ্যে উৎপাদন করা নেই, যদিও বাঙালি মানুষ, কিন্তু আমরা তো ন্যাশনাল ইনকাম বের করতেছি, আমরা তো ডোমেস্টিক ইনকাম বের করতেছি, তাই এটা এখান থেকে যাবে, বাদ যাবে। তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে ইস্যু তো তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা একটা ম্যাথ করি, এই যে জিএনআই জিএনপির সাথে জিডিপির পার্থক্যের যেই কথাটা, সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি। শোনো, আমি বলতেছি মিস্টার করিম অবশ্যই বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, বাংলাদেশি। সো সে কি করছে, ইউএসএ তে কি করছে, সে চাকরি করে, হ্যাঁ, ইউএসএ তে কাজ করে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে মিস্টার করিম এর আয় বাংলাদেশের কোথায় অন্তর্ভুক্ত, বা বাংলাদেশের কোথায় যুক্ত হবে, অন্তর্ভুক্ত যুক্ত লিখতে পারো, যুক্ত হবে। অপশনটা হচ্ছে এরকম, এটা প্রশ্ন, অপশনটা হচ্ছে এরকম: 1 বাংলাদেশের জিডিপিতে, 2 এনএনপিতে, 3 জিএনপিতে, 4 এনডিপিতে। ঠিক আছে? সো আনসার করো, তোমরা আনসার করবা যে মিস্টার করিম এর আয় বাংলাদেশের কোথায় যুক্ত হবে, জিডিপি, এনএনপি, জিএনপি, এনডিপি, কোথায় যুক্ত হবে? মিস্টার করিম বাংলাদেশি, ইউএসএ তে সে কি করে, কাজ করে। অনেকে বলছে এনএনপি, জিএনপি, অনেকে এনএনপি বলতেছে, অনেকে জিএনপি জিএনআই বলতেছে। ওকে, আনসার হচ্ছে বাংলাদেশের জিএনপি। যারা যারা বলছে জিএনপি, তাদের আনসার ঠিক আছে, জিএনপিতে যুক্ত হবে। কিন্তু আমি যদি প্রশ্নটা চেঞ্জ করে দিই, আমি যদি মিস্টার করিমের আয় বাংলাদেশের না বলে, আমি যদি বলি এখানের বাংলাদেশের না বলে, আমি যদি বলি মিস্টার করিমের আয় ইউএসএ এর কোথায় যুক্ত হবে, জিডিপি, এনএনপি, জিএনপি, এনডিপি। আগেরটা একটু বলে ফেলি, বাংলাদেশে কোথায় বলছিলাম, তো বাংলাদেশের জিএনপিতে, সে যেহেতু বাংলাদেশের নাগরিক ছিল, বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। বুঝা গেছে? এখন বলতেছে মিস্টার করিমের আয় ইউএসএ এর কোথায় যুক্ত হবে, জিডিপি, এনএনপি, জিএনপি, এনডিপি, কোনটা হবে? যা পড়াচ্ছি পরীক্ষায় এরকমই আসবে, এমনি এমনি পড়াচ্ছি না। হুবহু যখন পরীক্ষা হলে কমন পড়বে, তখন মুসকি মুসকি হাসবা, আমার চেহারা মনে পড়বে। হ্যাঁ স্যার, যা পড়াইছে কেমনে সব কমন পড়ে যায়, কেমনে চলে আসে, এইটাই আসবে, যেটা লিখে দিচ্ছে এটা। আনসার হচ্ছে, যেহেতু মিস্টার করিম ইউএসএ তে কাজ করে,
তাহলে ইউএস এর জিডিপিতে অন্তর্ভুক্ত হবে ডোমেস্টিক প্রোডাক্টে, সে সেখানে যে কাজ করে তো সেটা ডোমেস্টিক প্রোডাক্ট কি হবে, তখন আমাদের আনসার হবে জিডিপি, মানে ইউএস এর জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? তাহলে পার্থক্য আসলে বুঝছি তো বিষয়টা। আবার আরেকটা বলি, আরেকটা দেখা দিব নাকি? মনে করো মিস্টার এক্স, মনে করো ইউএস এর অধিবাসী, ইউএস এর মানুষ, বাংলাদেশে এসে কাজ করতেছে। মিস্টার এক্স লিখে দিচ্ছি, হ্যাঁ লিখে দিচ্ছি। মনে করো মিস্টার এক্স, মিস্টার এক্স হচ্ছে ইউএসএ, ইউএস এর অধিবাসী। ইউএস এর, সো বাংলাদেশে কি হতে কাজ করতে আসছে? বাংলাদেশে কাজ করে বা বাংলাদেশে কাজ করতে আসছে। আমার প্রশ্ন হচ্ছে মিস্টার এক্স, মিস্টার এক্স এর আই ইউএস এর কোথাও অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ ঠিক আছে, মিস্টার এক্স এর আই, মিস্টার এক্স তো ইউএস এর অধিবাসী, সো মিস্টার এক্স এর আই ইউএস এর কোথাও অন্তর্ভুক্ত হবে? এখন আনসার করো, মিস্টার এক্স এর আই ইউএসএ এর কোথায় অন্তর্ভুক্ত হবে? মিস্টার এক্স এর আই ইউএস এর কোথায় অন্তর্ভুক্ত হবে? আনসার হচ্ছে, এই যে অনেকে ভুল করতেছে, এখন গোল খাচ্ছ। দেখো মিস্টার এক্স যেহেতু ইউএস এর মানুষ, বাংলাদেশে কাজ করতে আসছে, তো মিস্টার এক্স এর আই ইউএস এর কোথায় অন্তর্ভুক্ত হবে? ইউএস এর জিএনপি তে অন্তর্ভুক্ত হবে, তাদের দেশের। সে তাদের দেশের মানুষ, সে আমাদের দেশে এসে কাজ করতে চায়, তো তাদের দেশের জিএনপি তে অন্তর্ভুক্ত হবে, জিএনপি তে, নট জিডিপি তে। আর আমি যদি বলি মিস্টার এক্স ইউএস এর মানুষ বাংলাদেশে কাজ করতেছে, তো এখানে যদি আমি এবার লিখি, এই জায়গায় লিখি মিস্টার এক্স এর আই বাংলাদেশের, ইউএস এর না বলে এখানে বলতেছি বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের, বাংলাদেশের কোথায় যুক্ত হবে? মিস্টার এক্স হচ্ছে ইউএস এর মানুষ, বাংলাদেশে কাজ করতেছে, সো তার ইনকামটা, মিস্টার এক্স এর ইনকামটা বাংলাদেশের কোথায় অন্তর্ভুক্ত হবে? বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, জিডিপি, কারণ সে বাংলাদেশে কাজ করতেছে, তো বাইরের দেশে মানুষ বাংলাদেশে কাজ করলে বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, বাংলাদেশের টেরিটরির মধ্যে সে কাজ করতেছে, সেজন্য। ক্লিয়ার? তাহলে এই যে কনফিউশন দূর করার বিষয়টা এটাই ছিল, এটা যে এই 1 নম্বর সূত্র দিয়ে তুমি বুঝতে পারবা আসলে কোনটার মধ্যে কি। আচ্ছা, এবার 2 নম্বর সূত্র, 2 নম্বর হচ্ছে জিডিপি সমান সি প্লাস প্লাস এক্স মাইনাস এম। এখন প্রশ্ন স্যার, একটু আগে আপনি জিএনআই এবং জিএনপি এই দুইটা সেম বলছেন, এবং তাই আমরা মেনে নিছি যে দুইটার মধ্যে কি ছিল? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। কি স্যার? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, আমরা এটা মেনে নিছিলাম। এটা আমরা এই সূত্র কি নিছি? কি রেখে বোঝাচ্ছে কেন আবার লিখতেছে? তাহলে কি লিখছি আমরা? জিএনআই এবং জিএনপি এই দুইটা আমরা কি লিখছিলাম? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা আমরা মেনে নিছি, কারণ আপনি বলছেন দুইটাই সেম জিনিস, তাই। আচ্ছা, বুঝলাম। এখন স্যার আপনি জিডিপির ক্ষেত্রে আবার বলতেছেন সেম সূত্র, কেন 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 হয়? শোনো, এটা জিএনপি এবং জিডিপি, এই যে জিএনপি এবং জিডিপির 2 নম্বর সূত্রটা সেম। 2 নম্বর সূত্রটা কি? সেম হবে, ঠিক আছে, কিন্তু আসলে এখানে ডিফারেন্সটা তখনই সৃষ্টি হয়, এই যে এক্সএম এর কারণে আসলে ডিফারেন্স সৃষ্টি হয়। একটা দেশের জিএনপি, শোনো আমি আবার বলতেছি, একটা দেশের জিএনপি এবং জিডিপি সমান হইতে পারে যদি সেই দেশের এক্সএম এর ভ্যালু 0 হয়। তার মানে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট যদি বিয়োগ করে বিয়োগফল 0 হয়, হ্যাঁ, তখন সেই দেশের জিএনপি আর জিডিপি সমান হইতে পারে। তাই এখানে সেম সূত্র, এই সূত্র সেম, শুধুমাত্র এই এক্সএম এর মানের কারণে আসলে জিএনপিটা আর জিডিপি থেকে পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, ওই জিনিসটা তোমাদেরকে আমি একটু পরে বোঝাচ্ছি যে জিএনপি জিডিপির মধ্যে
কেমনে কেমনে হয়ে পার্থক্য হয়, কিভাবে পার্থক্য হয় সেটা একটু পরে দেখাচ্ছি। আগে তোমরা এর পরের সূত্রে আসো, 3 নম্বর সূত্রে আসো। এটা তাহলে 2 নম্বর সূত্রটা সেম থাকবে। 2 নম্বর সূত্রে জিএনপি জিডিপি সেম সূত্র থাকবে, কেমন সেম সূত্র থাকবে। আচ্ছা আসো এবার এই 3 নম্বর সূত্রের মধ্যে। 3 নম্বর সূত্রের মধ্যে কি বলছে? 3 নম্বর সূত্রের মধ্যে বলছে জিডিপি সমান জিএনপি মাইনাস এক্সএন। শোনো এটা কঠিন কিছু না, একটু আগে যেটা আমরা সূত্র বলছিলাম জিএনপি সমান জিডিপি প্লাস এক্সএন, এটাই তো ছিল নাকি? এই যে তোমাদেরকে দেখাই, এই যে আগের সূত্রগুলো ছিল জিডিপির সাথে এক্সএন যোগ করলে জিএনপি হয়, জিডিপির সাথে এক্সএন যোগ করতে হয়, তাই না? সেটা এখানে লিখছি আমি, জিডিপির সাথে এক্সএন যোগ করলে জিএনপি পাওয়া যায়। এখন শোনো, জিডিপির সাথে এক্সএন যোগ করলে জিএনপি পাওয়া যায়। এখন আমি যদি বলি একটু সাজা লিখিত, সাজা মানে মনে করো যে আমাদের জিএনপি মান দেওয়া আছে, জিডিপির মান বের করতে হবে, তখন আমি এই দুটোকে সামনে নিয়ে আসবো। তাহলে জিডিপি প্লাস এক্সএন সমান জিএনপি, মনে করো আমাদেরকে জিডিপির মান বের করতে হবে আর কি। হ্যাঁ, তো জিডিপিটা এই পাশে নিয়ে আসতেছি আমরা, তো জিডিপি রেখে দিলাম, এক্সএনকে ওই পাশে পাঠা দিব। তাহলে কি হবে যে জিএনপি এক্সএনকে ওই পাশে পাঠালে হবে মাইনাস এক্সএন। তাহলে দেখো তো এই সূত্রটা না এখানে, যে এই সূত্রটা লিখছেন এখানে যে জিডিপি সমান জিএনপি মাইনাস এক্সএন, জিএনপি মাইনাস এক্সএন। আর এই সূত্রটা হচ্ছে এটা, জিএনপি সমান জিডিপি প্লাস এক্সএন। এটা একটু মনে রাখবা, একটা জিনিস মনে রাখলে তোমাদের আমি বলি, সবসময় মনে রাখবা জিডিপিটা, শোনো কি বলছে বলো, জিডিপিটার সাথে এক্সএন যোগ করলে জিএনপি হয়। নর্মালি একটা দেশে জিএনপি বড় হয়, জিডিপি ছোট হয়, বুঝছো? তো জিডিপির সাথে এক্সএন যোগ করে জিএনপি হয়, যেহেতু অবশ্যই জিএনপি বড় জিডিপির তুলনায়, কারণ জিডিপির সাথে এক্সএন যোগ করে কি হয়, জিএনপি হয়। নর্মালি একটা দেশে এক্সএন কি হয়, পজিটিভ হওয়ার কথা, নর্মালি হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে হয় না যদিও, কিন্তু নর্মালি হয় এটা। তো সেজন্য জিডিপির সাথে এক্সএন যোগ করে জিএনপি হয়। একটা দেশে সবসময় রাখবা, একটা দেশে জিএনপি নর্মালি বড় হয় জিডিপির তুলনায়, সেজন্য জিডিপির সাথে এক্সএন যোগ করলে জিএনপি পাবা। তো এই সূত্র মনে রাখতে পারলে তোমার এটা মনে থাকবে, জিডিপির সাথে এক্সএন যোগ করলে জিএনপি হয়, তাহলে জিডিপি কি হবে, জিডিপি সমান এক্স, জিএনপি থেকে এক্সএন বিয়োগ করলে কি হবে, তখন জিডিপি হবে। বুঝছি? মনে রাখা সহজ ওই বলতেছে আর কি। মাথা কি জ্যাম হয়ে গেছে? হ্যাঁ, মাথা কি ঢুকতেছে তোমাদের এখন? বাংলাদেশে হয় না কেন? বাংলাদেশে হচ্ছে আমাদের যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তো এটাকে তো আমরা এক্সেন বলি নাকি, এক্সেন বলি। তো বাংলাদেশে এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি বাংলাদেশে, সেই জন্য এটা ভ্যালুটা বাংলাদেশে মাইনাস হয় বেশিরভাগ সময়। হ্যাঁ, ব্রেক দিব, একটু ব্রেক দিব। আগে পড়ছি, রিভিশন হচ্ছে। হ্যাঁ, যারা আগে মোটামুটি একটু একটু পড়ছো তাদের তো ভালো লাগবে। স্যার কলেজের টিচার বলছে জিডিপিতে এক্সেন আসবে না, কে বলছে? অবশ্যই আসবে জিডিপিতে এক্সেন, অবশ্যই আসবে। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে এটা গেল 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র লিখতে পারো তোমরা। 3 নম্বর হচ্ছে ওই যে ওইটা আগেরগুলো সেম থাকবে, যে জিডিপি সমান ওটা লিখতে পারো, যে সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ, ওটা সেম আগের মতো লিখতে পারো। 3 নম্বর সূত্রটা, 4 নম্বর সূত্রটা সেম লিখতে পারো। হ্যাঁ, সূত্র নাম্বার 4, এটা তুমি সেম লিখতে পারবা আগের মতোই। হ্যাঁ, জিডিপি ওই জিএনপি সূত্রটা লিখতে পারবা। চলো আসি এর পরেরটা, এনডিপি। এনডিপি মানে কি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপি থেকে সিসি অবলিক ডিসি বাদ দিলে এনডিপি পাওয়া যাবে, ওই যে সেম কথা। জিডিপি মানে কি সি প্লাস প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটাই হবে। তাহলে গেল এটা। হ্যাঁ, তাহলে জিডিপির সাথে জিডিপি থেকে সিসি অবলিক ডিসি বাদ দিলে এনডিপি পাওয়া যাবে, এই আর কি। তাহলে আমাদের এখানে আমরা, তাহলে আমি তোমাদেরকে ওই জিনিসটা একটু বোঝাই ফেলি, যে কখন জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য হয় সেটা একটু শোনো। শোনো, যখন একটা দেশের এক্সএনের ভ্যালু ধনাত্মক হবে, ধনাত্মক মানে বুঝো তো, ধনাত্মক মানে হচ্ছে মনে করো এক্স এর মান এক্স মাইনাস এম, এর মান যদি ধনাত্মক হয় আর কি, মনে করো এক্স এর মান হচ্ছে তোমার 10, এম এর মান মনে করো যে 5, তাহলে আচ্ছা একটু সহজ করে দিই,
মনে করো যে একটা দেশের এক্স এর মান হচ্ছে 20, মানে এক্সপোর্ট 20, ইম্পোর্ট হয়েছে 10, তাহলে এটার মান কত হবে? এক্স থেকে বাদ দিলে কত হবে? 10 হবে। 20 থেকে 10 বের করলে কত হবে? 10। এটাকে বলা হয় ধনাত্মক মান। এটাকে বলা হয় ধনাত্মক, মানে এক্স এর ভ্যালু ধনাত্মক যদি হয়, মানে এক্সপোর্ট বেশি ইম্পোর্ট যদি কম হয়, তখন সেই দেশে আমি যদি বলি যে জিএনপি, সে দেশে মনে করো যে জিএনপি দেওয়া আছে, আচ্ছা জিএনপি না, জিডিপি বলি, সে দেশের জিডিপি দেওয়া আছে, মনে করো সে দেশের জিডিপিটা দেওয়া আছে, সে দেশের জিডিপি দেওয়া আছে মনে করো 100। আমি যদি বলি জিএনপি নির্ণয় করো, জিএনপি, তাহলে কি হবে? জিএনপি বের করতে হলে জিডিপি যদি দেওয়া থাকে, এক্সের মানও যদি দেওয়া থাকে, ও এক্সেনটা লিখে দিই, এক্স যদি কত হয়? 10 হয়, তাহলে এই দুটো লিখে দিছি। তাহলে আমি তোমাকে বললাম যে জিএনপি বের করো। তাহলে জিএনপি যদি বের করতে চাই, জিডিপি আর এক্সের মান দেওয়া থাকলে একদম সহজ, জিডিপির সাথে এক্সেন যোগ করতে হয়, তাই না? জিডিপির মান হচ্ছে 100, এক্সের মান হচ্ছে 10, তাহলে যোগ করলে হবে 110। যোগ করলে কি হবে? যোগ করলে হবে 110। কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি জিডিপি হয়েছে 100, জিএনপি হয়েছে 110। তার মানে এক্সের মান ধনাত্মক হলে জিএনপি, এই জিএনপির মানটা বড় হবে জিডিপির তুলনায়। আবার আসে এই পরটায় আসে, এরপরটা হচ্ছে যদি এক্সের ভ্যালুটা 0 হয়, 0 মানে বুঝো তো, 0 মানে কি? মনে করো এক্স এর মান এম এর মান, মনে করো এক্স এর মান ধরছি 20, এম এর মানও মনে করো 20, তাহলেই তো 0 হবে নাকি? এটাই তো। তাহলে আমি যদি বলি যে কোনো একটা অবস্থায় তোমাকে জিডিপি দেওয়া আছে, 100, এবং এক্স এর মান দেওয়া আছে 0, মানে এক্স মানে এম এর মান কত? 0 দেওয়া আছে। তাহলে আমি যদি বলি জিএনপি বের করো, জিএনপি বের করো, তাহলে কি হবে? জিডিপি প্লাস এক্সএন, তাই তো? তাহলে জিডিপি মান হচ্ছে 100 প্লাস এক্সএন মান হচ্ছে 0, তাহলে আনসার হবে 100। তাহলে কি দেখতেছো? জিডিপি যত জিএনপিও তত হয় যদি এক্সএন মান কি হয়? 0 হয়। তাহলে জিএনপি এবং জিডিপি সমান হইতে পারে কখন? যখন এক্সএন মান কি হয়? 0 হয়। এরপরটায় আসো, এরপরটা হচ্ছে এক্সএন সমান ঋণাত্মক হলে, ঋণাত্মক মানে কি? যেটা বাংলাদেশে হয় আর কি, হ্যাঁ। তো যেটা হবে সেটা হচ্ছে এক্স মাইনাস এম, তাহলে এখানে এক্স এর মান যদি আমি বলি 20 আর এম এর মান মনে কর 30 আছে, 30, অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানি বেশি, তখন আনসার আসবে -10। তাহলে আমি যদি বলি জিডিপি দেওয়া আছে কোনো একটা অবস্থায়, জিডিপি দেওয়া আছে 100, ওকে ফাইন, এই এক্সএন এর ভ্যালুটা দেওয়া আছে কত? -10 দেওয়া আছে। তাহলে আমি যদি বলি জিএনপি নির্ণয় করো, আমরা জানি জিডিপি প্লাস এক্সএন সমান জিএনপি, না? তাহলে জিডিপি মান কত? 100, আর এক্সএন মান হচ্ছে -10, এই যে -10 ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, -10। তাহলে আনসার হবে 100 প্লাস যে মানে যে -10, তাহলে আনসার হবে 90। তাহলে কি দেখতেছো? জিএনপি এখানে 90, জিডিপি এখানে কত? 100। তার মানে এখানে জিএনপিটা ছোট হইছে জিডিপির তুলনায়, জিএনপি কি হয়েছে? ছোট হয়েছে। এখানে জিএনপি বড়, জিডিপি ছোট, যদি এক্সএন এর মান ধনাত্মক হয়। আর জিএনপি আর জিডিপি, এক্সএন এর মান যদি 0 হয়, জিএনপি আর জিডিপি সেম হয়। আর এক্সএন এর মান যদি ঋণাত্মক হয়, জিএনপি ছোট, জিডিপি বড় হয়। বোঝা গেছে? আমরা কি বুঝছি? এইটা একটু তোমরা ছবি ধরে রাখতে পারো, স্ক্রিনশট মেরে রাখতে পারো, এটা তোমাদের পরীক্ষার কাজে দিবে। এটা এখান থেকে একটা এমসিকিউ থাকবে, এখান থেকে একটা এমসিকিউ থাকবে। পরীক্ষা বলবে কখন জিএনপি আর জিডিপি সমান হবে? যখন এক্সের মান 0 হবে। কখন জিএনপি ছোট, জিএনপি বড়, জিডিপি ছোট হবে? যখন এক্সের মান ধনাত্মক হবে। কখন জিএনপির তুলনায় জিডিপি বড় হবে? যখন এক্সের মান কি হবে? ঋণাত্মক হবে। এটা একটু মনে, বাট নর্মালি যেটা এটা হয়, নর্মালি বলতে আমরা ধনাত্মকই বুঝবো। নর্মালি এক্সপোর্ট বেশি, ইম্পোর্ট কম কোনো দেশে সাধারণভাবে, তো সেজন্য জিএনপি বড়, জিডিপি ছোট হয়। নর্মালি এটা হওয়া সম্ভব না, একটা দেশে এটা হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়।
ক্লাসের স্লাইড দিব আমাদের গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, যে নোট শেয়ারের গ্রুপে দিয়ে দিব। এখানে উপরে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে অ্যাড হয়ে যাও, যারা যারা অ্যাড নাই আর কি নোট শেয়ারের গ্রুপে। আর যারা অ্যাড আসতো 5টা গ্রুপ ছিল, ওই গ্রুপে যারা অ্যাড আসতো তাদের অ্যাড হওয়ার দরকার নেই আর, ওইখানে দিয়ে দিব। একটু ব্রেক দেন, হ্যাঁ দিব দিব দিব, ব্রেক দিব, ব্রেক দিব। আচ্ছা, এরপরে চলে আসো, তারপরে কি আছে তাহলে এখানে এরপরে আছে জিএনআই। ও আচ্ছা, একটা কথা বলে ফেলি, একটা দেশের মনে রাখবা, একটা দেশের জিএনপি দিয়ে একটা দেশের সাথে একটা দেশ তুলনা করা হয় না। একটা দেশের সাথে একটা দেশ তুলনা করা হয় সাধারণত জিডিপি দিয়ে, কারণ জিডিপিটা মোস্ট কি মানে ইউজেবল বা বলতে পারো মোস্ট ইউজ করা হয় বিভিন্ন দেশের সাথে তুলনা করার জন্য। একটা দেশের সাথে একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেই জিনিসটা তুলনা করা হয় এই জিডিপি দিয়ে। তাই জিডিপি উপরে বেশি একটা দেশের, যখন তোমরা নিউজ শুনো তখন কি বলে যে জিডিপি গ্রোথ হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, জিএনপি নিয়ে কিন্তু বলে না, জিডিপি নিয়ে বলে। হ্যাঁ, জিডিপিটা মেইন, বুঝছো, সেজন্য জিডিপির কথা বলতেছে। আচ্ছা, তাহলে আসে এরপরে, তাহলে এখানে জিএনআই জিএনপির সাথে এনআই এনপির পার্থক্য এখানে একটু পড়ে দিবা, তোমরা একটু পড়বা। তারপর আস্তে আস্তে এরপরটা হচ্ছে জিডিপির সাথে এনডিপির পার্থক্য। এরপর আস্তে আস্তে হচ্ছে জিএনপির সাথে জিডিপির পার্থক্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে সেটা জিএনপির সাথে জিডিপির পার্থক্য পরীক্ষা আসবে, বুঝছো, এখান থেকে এমসিকিউ অথবা সিকিউ আসবে, তো এটা একটু পড়ে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ। জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ। আর না প্লিজ ব্রেক। আচ্ছা, ব্রেক দিব, ব্রেক দিব নাকি একদম শেষ করে দিব ক্লাস? কালকে আমার নিব বাকিটা, কি বলো? আমার একটা কাজ আছে, বুঝছো, 9টায় শেষ করতে হবে, 9টায়। তো আমি চাইছিলাম একসাথে পড়াই ফেলি আর কিছুটা, 9টা 20 পর্যন্ত পড়াতে পারবো, ধরো না 9টা বা 9টা 20 পর্যন্ত। তা আবার ব্রেক দিলে আস্তে আস্তে সময় চলে যাবে। বলো বলো বলো, এখন কি ক্লাস একদম শেষ করে দিব, কালকে নিব? নাকি আর একটু পড়াই দিব? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে, পিডিএফ দিয়ে দিবে, পিডিএফ দিয়ে দিবে, কালকে ক্লাস শেষ হলে দিয়ে দিবে। আজকে যতটুকু হয়েছে ততটুকু তো অর্ধেক দেওয়া যাবে না, সেজন্য কালকে ক্লাসে পরে পুরো দিয়ে দিব। ওকে, একবারে শেষ করে দেন, ব্রেক লাগবে না। না স্যার, একটু একটু পড়ান পড়ান। আচ্ছা, শেষ করে দেন আজকে ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি, জাস্ট আর 10 মিনিট সময় দাও, 10টা মিনিট সময় দাও, একটু আরেকটা জিনিস দেখাই দিই, তারপর শেষ করে দিচ্ছি। এগুলো তোমরা পারবা। জাতীয় পরিমাপের সমস্যা মানে জাতীয় পরিমাপ করতে গেলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হইতে হয়? দ্বৈতকরণ মানে দুইবার গুণে ফেলার সমস্যা। ওই যে সুতা থেকে কাপড়, কাপড় থেকে সুতা, তুলো থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে তৈরি পোশাক হয়। সো দুইবার গুণে ফেলার সমস্যা আমাদের ফেস করতে হয় আর কি, বুঝছো? তো এই সমস্যার সমাধান উপায়ও আছে আবার, ওইটা দেখা দিবে একটু পরে। তো দ্বৈতকরণের সমস্যা বেশি দেখা যায় বাংলাদেশে। অবিকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে সমস্যা, এগুলো একটু পড়বা, ঠিক আছে? এগুলো হচ্ছে সামগ্রিক পরিমাপের পদ্ধতি, মানে আমরা কী কী সমস্যা ফেস করি সামগ্রিক বের করার সময়, এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বৈতকরণের সমস্যা মতো ভাই, ওই যে যেটা বললাম, যেমন আমি একটু বলছি যে আমরা তুলা থেকে করি সুতা, সেই সুতা থেকে কি হয়? কাপড় তৈরি হয়, কাপড়, সেই কাপড় থেকে হয় তৈরি পোশাক, তৈরি হয় পোশাক। তো দেখো, তুলার দাম 10 টাকা, সেখান থেকে বেড়ে সুতা হলে 20 টাকা, সেখান থেকে কাপড় হলে 50 টাকা, সেখান থেকে তৈরি পোশাক হলে 100 টাকা হয়েছে। এখানে আসলে মূলত 100 টাকা পণ্য উৎপাদন হয়েছে। সো দ্বৈতকরণের সমাধানের উপায় হচ্ছে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য যেটা, সেটা দ্রব্যের মূল্য কাউন্ট করা, এটা একটা ওয়ে, শুধু ওইটা কাউন্ট করবো, তার মানে শুধু 100 টাকার পণ্য উৎপাদন হয়েছে। আরেকটা ওয়ে আছে, প্রথমে যে পণ্য উৎপাদন হবে তার সাথে পরবর্তীতে মূল্য যত বাড়বে, যেমন 10-এর সাথে মূল্য বেড়ে 20 হয়েছে, তার মানে 10 বৃদ্ধি পাইছে, 20 থেকে 50 হয়েছে, তার মানে 30 বৃদ্ধি পাইছে, 30 থেকে 100 হয়েছে, তার মানে 50 বৃদ্ধি পাইছে। এগুলো যোগ করলে হয় প্রাথমিক দ্রব্যের সাথে পরবর্তী দ্রব্যতে কতটুকু মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটা যোগ করলে হবে। যেমন প্রাথমিক দ্রব্যে 10, এরপর বৃদ্ধি পেয়ে 20 হচ্ছে, তার মানে 10 বাড়ছে, এরপর বৃদ্ধি পেয়ে 50 হচ্ছে, তার মানে 30 বাড়ছে, এরপর বৃদ্ধি পেয়ে 100 হচ্ছে, তার মানে 50 বাড়ছে। তাহলে যোগ করে দিই, 10, 50, 100, এগুলো যোগ করলে হবে কত? 100 টাকার পণ্য উৎপাদন হয়েছে। তাহলে দুইটা ওয়েতে আমরা দ্বৈতকরণের সমস্যা সমাধান করতে পারি। এক, চূড়ান্ত দ্রব্যটা কাউন্ট করা, 2 নাম্বার হচ্ছে শুধু কি
যে প্রাথমিক দ্রব্যের সাথে পরবর্তীতে কত মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটা কাউন্ট করলে তাও হয়। এটা হচ্ছে ওয়ে দ্বৈত গণনার সমস্যা সমাধানের উপায়। তারপর হচ্ছে ব্যক্তিগত আয় পার্সোনাল ইনকাম, এটা লাগবে না, এই সূত্র লাগবে না, ঠিক আছে? তোমাদের পরীক্ষাটা আসবে না, শুধু সংখ্যাটা পড়িও, সংখ্যাটা পড়লে হবে। যে কোনো আর্থিক বছরের সমাজের সকল ব্যক্তি বা সমাজের পরিবারের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে। হ্যাঁ, এই সূত্রে এলাবোরেশন তোমাদের লাগবে না, এইগুলো এটা পরীক্ষা আসবে না, এই সূত্রের পরীক্ষা আসবে না, ঠিক আছে? জাস্ট তুমি এই সংখ্যাটা পড়ে রাখবা যে একটা আর্থিক বছরের সমাজের সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয় যোগফলকে ব্যক্তিগত আয় বলে। হ্যাঁ, তারপর এখানে ওই যে ব্যয়যোগ্য আয়, যেটা তোমাদেরকে আমি পড়াইছি শুরুতেই, যে 3 নাম্বার যে সূত্র পড়াচ্ছিলাম যে ব্যয় পদ্ধতির মাধ্যমে, সেখানে পড়াইছি যে ব্যয়যোগ্য আয় সমান ব্যক্তিগত আয় মাইনাস ব্যক্তিগত প্রত্যক্ষ কর মাইনাস অন্যান্য ব্যয়, ঠিক আছে? এটা করলে আমাদের ব্যয়যোগ্য আয় পাওয়া যাবে। আবার লিখছে কি ব্যয়যোগ্য আয় সমান ভোগ ব্যয় যোগ সঞ্চয়, এই দুটো যোগ করলে পাওয়া যাবে। এই সূত্রটাই তোমাদেরকে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? লিখে আবার মুছে দিয়েছিলাম, মনে আছে না? দেখো, তারপর ডিএ মানে কি লিখছে আবার ভোগ ব্যয় যোগ বিনিয়োগ ব্যয়, মানে ওই সঞ্চয় আবার আমরা কি করি, বিনিয়োগ করি না? তবে এটা লেখা যাবে তখনই যখন আমাদের সঞ্চিত পুরো অর্থটা বিনিয়োগ হবে তখন। তাই লিখছে যখন এস সমান আয় হবে, মানে সেভিংসটা পুরোটাই বিনিয়োগ হবে, তখন আসলে এই সূত্রটা লেখা যাবে, এটা বলছে। এই যে ব্যয়যোগ্য আয় এটুকু। বুঝছি? এতে আর কতটুকু বাকি আছে? 50%। আমরা প্রায় 50% আগে আসছি। সো আমাদের তাহলে এটা গেল ব্যয়যোগ্য আয়, ডিসপোজেবল ইনকাম এভাবে করবা। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এর প্রসেসে সামগ্রিক ব্যয়, আমরা সামগ্রিক আয় অংশটা শেষ করছি আজকে। নেক্সট ক্লাসে আমরা তাহলে সামগ্রিক ব্যয়টা পড়বো, বুঝছো? নেক্সট ক্লাস বলতে আগামীকালকে নিব ক্লাস, তোমরা কি বলো? তোমরা যদি বলো আগামীকাল ক্লাস নিতে পারি। আগামীকাল এমনি তো ক্লাস আছে সন্ধ্যায়, দিনের বেলা, তোমরা বলো দিনের বেলা ক্লাস নিব? আগামীকালকে বিকেলে নিতে পারি চাইলে, তোমরা যদি বলো। বিকালে যদি তোমরা যাও নিতে পারি, ওকে ফাইন। তাহলে আমরা কালকে বিকালে ক্লাসটা নিব, এই অংশটুকু। ওকে, তাহলে কালকে বিকালে আমরা বিকাল 3টা নিব ক্লাস। হ্যাঁ, আগামীকালকে বিকাল 3টা আমরা ক্লাস নিব। সো বিকাল 3টায় আমরা এই চ্যাপ্টারের এই অংশটুকু আলোচনা করব, বাকি অংশটুকু, ঠিক আছে? আজকে এইটুকু। তাহলে কালকে বিকালে হবে, আর কালকে বিকালে ক্লাসের পরে তোমাদের ফাইল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ফাইলটা তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে কালকে বিকাল হবে ইনশাল্লাহ। ওকে, আর যা পড়াইছি একবার বাসায় পড়ে দেখো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।